তোকে একারে দেখার লোকে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। মাইরা তীক্ষ্ণ মেজাজে নিজের হাতের কাগজপত্রগুলো ছুঁড়ে মারল ঈশানের মুখে, সাথে পাঁচকায় গলেই পড়ল। 2 বছর হলো এই কোম্পানিতে আছো, এখন একটা ফাইল ঠিকঠাকভাবে রেডি করতে পারো না। পুরো পারোটা কি তুমি? শুধু মেয়ে কলিগদের সাথে হাহাহি করতে? এই জন্য নিশ্চয়ই তোমাকে বেতন দেওয়া হয় না। তীব্র অপমানে ঈশানের মুখ থমথমে হয়ে যায়। তবে এটা রোজকার ঘটনা। ঈশানের কোনো কাজই মাইরা ম্যামের পছন্দ হয় না। কিছু না কিছু ভুল উনি খুঁজে বের করবেই। ঈশান ভেবে পায় না কেন মাইরা ওকে এত অপছন্দ করে। ঈশানের এসব ভাবনা চিন্তার মধ্যেই মাইরা আবার ধমকে উঠল। কি হলো কি? এইভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এক্ষুনি ডকুমেন্টগুলো নিচ থেকে তোলো আর সংশোধন করে আনো। ঈশান আর দাঁড়ালো না, কাগজগুলো তুলে নিজের ডেস্কের দিকে হাঁটা দিল। ও কেবিন থেকে বেরিয়ে যেতেই মাইরা জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। রাগে এখনও গজগজ করছে মাইরা। অফিসে ঢুকতেই ঈশান এক মেয়ে কলিগের সাথে 32 প্যাটি দাঁত বের করে হাসছে। সেই থেকেই মাথাটা গরম হয়ে আছে। এই ছেলেকে জ্যান্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে। এদিকে বেজার মুখ নিয়ে ঈশান ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে গিয়ে বসলো। তখনই মিমি নিজের ডেস্ক থেকে উঠে গিয়ে ঈশানের পাশে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে ঈশান? ঈশান কাজগুলোতে চোখ রেখেই বলল, নতুন কিছু না। ওনার সমস্যা কি? সবসময় তোমার সাথেই কেন এমন করে আমি বুঝি না। আর কারোর সাথে তো এমন করে না। ঈশান মলিন হেসে ছোট্ট করে বলল। উনি আমায় পছন্দ করে না মিমি। মিমি হাত ঈশানের কাঁধে রেখে বলল, ওনার পছন্দ না করে কি এসে যায় ঈশান? তুমি জানো না ওই একজন ছাড়া তুমি সবার কতটা পছন্দের? মিমির কথাই প্রতি উত্তরে ঈশান বিড়বিড় করে বলল, এই একজনের পছন্দে অনেক কিছু এসে যায় আমার। আমার সব কিছুতেই যে আছে তার এতটা অপছন্দের আমি কেন? মাইরা দুটো তীক্ষ্ণ চোখ কেবিনের গ্লাস ভেদ করে মিমি আর ঈশানের দিকে তাক করা। এই দুটোকে একসাথে দেখলেই মাইরার শরীরটা চলে যায়। একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের চোখের ভাষা মাইরা ঠিকই বুঝতে পারে। ঈশানের জন্য মিমির সফট ভাবটা নিতে পারে না মাইরা। এত কিসের কথা দুজনের? এসব ভাবতেই মাইরার মস্তিষ্ক রাগে ফেটে পড়ে। হিসিয়ে নিজ মনেই বলল, ঈশান আহমেদ, তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো। এই মাইরাকে টপকে অন্য কোথায় বাসা বানানোর আশায় থাকলে এই মায়েরা তোমার আশার বাসা দুটোই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেবে। কনফারেন্স রুমে অফিসের সকল স্টাফদের ডাকা হয়েছে। সকলের সাথে নতুন প্রজেক্টের প্ল্যানিং করবে মাইরা। সবাই পৌঁছানোর মিনিট দুয়েক পর কনফারেন্স রুমে প্রবেশ করলো মাইরা। ঈশান মাথা নিচু করেই বসেছিল, তবে ওর পাশে দুজনে কথা শুনে চোখ তুলে তাকাতে বাধ্য হলো। পুরাই আগুন, বয়সের সাথে সাথে জৌলুসও বেড়েছে। মাইরাকে সত্যি অনেক সুন্দর লাগছে। কালো ড্রেস আপে নজর কাটছে সকলের। ঈশান আর চোখ নামাতে পারল না। মাইরার অপরূপ সৌন্দর্য সবসময় ঈশানকে মোহিত করে। মেয়েটা চাল চলন, কথা বলার বাচনভঙ্গি সব কিছুতেই ঘায়েল ঈশান। তবে ঈশানের মনে চলতে থাকা এই অনুভূতি কখনো প্রকাশ করার নয়, কারণ মাইরা এই কোম্পানির সিইও। তার উপর ঈশানের থেকে বছর দুয়েকের বড়। আর তার চেয়েও বড় কথা হলো মাইরা ওকে একদমই সহ্য করতে পারে না। সবার সাথে যেখানে হেসে সে কথা বলে সেখানে ঈশানের ভালো কথাও খ্যাক খ্যাক করে ওঠে। তারপরও ঈশানের মন পড়ে থাকে সারাক্ষণ মায়রার পানে। ঈশান অপলক তাকিয়ে থাকে মায়রার দিকে। ওকে কি আজকে একটু বেশি সুন্দর লাগছে? ইস, কপালের উপর থাকা বেবি হেয়ারগুলো যদি কানে পাশে গুজে দেওয়া যেত তবে কতই না সুন্দর লাগতো। এই যে মিস্টার, দয়া করে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে আমাদের একটু কৃপা করুন। বলুন আমি কি নিয়ে ডিসকাস করছিলাম, আমাদের প্ল্যান নিয়ে আপনার মতামত দিন। মায়ের ধমকে ঈশানের ভাবনার সুতো কাটে। ফাঁকা ঢোক গিলে ঈশান মিনমিনিয়ে গলায় বলে, সরি ম্যাম।
হোয়াট সরি? মন কোথায় থাকে আপনার? আপনি অফিসে কী জন্য আসেন আমাকে একটু বলুন তো। সব সময় অমনোযোগী থাকেন। ঈশান মাথা নিচু করে নেয়, একটু দেখছিল তাই এত কথা শুনিয়ে দিল। যদি জানতে পারে ঈশানের মনের খবর তবে তো ঈশানকে আস্ত রাখবে না। ঈশানকে চুপ থাকতে দেখে মায়েরা আবারও চিল্লিয়ে উঠল। চুপ করে আছেন কেন? আনসার দেন আমার কথার। সরি বললাম তো ম্যাম। সরি দিয়ে আমি কি করব? আপনাকে নিশ্চয়ই সরি বলার জন্য বেতন দেওয়া হয় না। কোম্পানির কাজের জন্য মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেখানে কাজের খাতিরে আপনি সরি বললে তো আমি মানব না। আজ আপনি সারা রাত অফিসে থাকবেন। এই প্রজেক্টের সকল দায়িত্ব আপনার। কাল সকালের মধ্যে সবটা আমাকে বুঝিয়ে দিয়ে তারপর বাসায় যাবেন। আর এই প্রজেক্টটা আপনাকেই হ্যান্ডেল করতে হবে। বলে মায়েরা কনফারেন্স রুম থেকে বেরিয়ে গেল। ঈশানকে নিয়ে কেউ কেউ হাসাহাসি করছে তো কেউ আবার ওর জন্য দুঃখ করছে। এত ভালো ছেলেটার সাথে ম্যাম সবসময় রুড বিহেভ করে। অফিস আওয়ার শেষ হতেই সবাই এক একে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, শুধু ঈশান নিজের ডেস্কে বসে কাজ করছে। তখনই মিম এসে ওর পাশে দাঁড়ায়। ঈশান ম্যামকে বলি কি আমি থাকবো তোমার সাথে? না, এমনটা করো না। আরে একবার তো বলেই দেখি। তা এখানে কি করছেন আপনি? মিম পুরো কথাটা শেষ করার আগেই পিছন থেকে মাইরার গম্ভীর কণ্ঠ শোনা গেল। হকচকিয়ে উঠল মিমি, পিছনে ফিরে বিনীত ভঙ্গিতে বলল, ম্যাম আমি কি থাকবো ঈশানের সাথে? থাকবো, ও একা কিভাবে এত কাজ করবে? মাইরা কপাল কুঁচকে নিজের হাত ঘড়িতে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার হাতে আর মাত্র 40 সেকেন্ড সময় আছে। এর মধ্যেই অফিস থেকে বেরিয়ে যাবেন। যদি এর অন্যথা হয় তবে আপনাকে আমি ফায়ার করতে বাধ্য হব। ব্যাস, এরপর আর কোনো কথা বলার সুযোগ নেই। মিমি নিজের ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। ও যেতেই মায়েরা নিজের কেবিনের দিকে গেল, কিন্তু মিনিটের মধ্যে আবার ফিরেও এলো। ঈশানের ডেস্কের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল, সব ডকুমেন্টস নিয়ে আমার কেবিনে এসো। আপনার কেবিনে গেলে আর কাজ হবে না। আমার মাথা মুন্ডু ঘুরাবে, আমি পাগল হব, উন্মাদ হব। বিড়বিড় করে বলল ঈশান। মায়েরা ঠিকঠাক শুনতে পেল না, তাই কপাল দুটো ভাঁজ করে ফেলে জিজ্ঞেস করলো, কিছু বললে? না ম্যাম। বলে ঈশান সব কাগজপত্র নিয়ে মায়েরার কেবিনের দিকে গেল। দুজনেই সমান তালে রাত 9টা পর্যন্ত কাজ করলো। মায়েরা কাজের ফাঁকে ফাঁকে তাকিয়ে দেখছে ঈশানকে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে মায়েরা খুব স্লো আওয়াজে গুনগুন করলো, তোকে একারে দেখার লোকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ারা পাওয়ারা নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। হুট করেই ঈশান চোখ তুলে চাইল। গানের লাইনগুলো স্পষ্ট শুনতে না পেলেও মায়েরা যে গুনগুন করে গান গাইছে সে বুঝতে পারল। ঈশান মুগ্ধ হয়ে দেখল মায়েরা ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা, বুকে লাগার মতো সুন্দর হাসি। ঈশান এক হাতে নিজের বুক চেপে ধরে। হাসি তো হাসি নয়, মরণঘাতী বান। টানা অনেকক্ষণ কাজ করে একগুঁয়েমি চলে আসলো ঈশানের। বিরক্তিতে এদিক ওদিক তাকিয়ে আবারও দৃষ্টি স্থির করলো মায়েরার পানে, যে খুব মনোযোগ সহকারে ল্যাপটপের কিবোর্ড এফর ওফর করে ফেলছে। ঈশানের গভীর দৃষ্টি মায়েরার পানে। ভয়ঙ্কর সুন্দরী মায়েরা। ঈশান মাঝে মাঝে ভেবে পায় না ওকে কি উপাধি দিবে, মায়াবতী নাকি রূপবতী। তবে রাগীবতীটা ভীষণ যাই ওর সাথে। ঈশানে তাকিয়ে থাকার মাঝে ল্যাপটপে দৃষ্টি স্থির রেখে মায়েরা বলল, কোন মসজিদে সিন্নি দিলে তোমার আক্কেল আন্তাজ হবে বলো তো? জি ম্যাম। ইডিয়েট কোথাকার, কাজটা শেষ করো তাড়াতাড়ি। রাত 12:30টায় দুজনেই একসাথে অফিস থেকে বের হলো। মায়েরা মনে মনে অনেক খুশি, এতটা সময় ওরা একসাথে ছিল। সবচেয়ে বড় কথা ঈশান ওর চোখের সামনে ছিল। ঈশান অফিস থেকে বের হয়ে এদিক সেদিক চোখ ঘোরালো। এত রাতে গাড়ি পাওয়ার সম্ভাবনা একদম নেই, তাই সিদ্ধান্ত নিল হেঁটেই যাব, যদি ভাগ্যক্রমে কোনো গাড়ি পেয়ে যাই। তখনই মায়েরার গাড়িটা ওর সামনে দাঁড়ালো। উঠে এসো। ঈশান ইতস্তত করল।
ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা ধমকে উঠল। কি হলো, কানে কালা নাকি তুমি? গাড়িতে উঠতে বলেছি তো। তড়িঘড়ি করে ঈশান উঠে বসলো মায়েরার পাশের সিটে। গাড়ির স্টিয়ারিং হাতে রেখে মায়েরা বলল, বাসা কোথায়? মিরপুর। নিজের বাসা? না মামা, ভাড়া বাসা। মাসে ভাড়া কত? সব মিলিয়ে 30,000 টাকার মতো। ফ্ল্যাট দেখো, অফিস থেকে লোনের ব্যবস্থা করে দিচ্ছি। না না ম্যাম, প্রয়োজন নেই, এভাবেই ঠিক আছি। মায়েরা ড্রাইভিং করতে করতে এক পলক কপাল কুঁচকে তাকায়। তোমার প্রয়োজন আছে কি নেই সেটা জানতে চেয়েছি। আমি যা বলেছি সেটা করো, ভবিষ্যতে তো আমাকেই থাকতে হবে। শেষের কথাটা বিড়বিড় করে বলল মায়েরা। ঈশান ঠিক করে শুনতে পেল না, তবে একটা ফ্ল্যাট নেওয়ার মতো এত টাকা ওর কাছে নেই। ম্যাম, চাকরি পেয়েছি মাত্র 2 বছর হলো, এখনও খুব বেশি একটা সেভিংস করে উঠতে পারিনি। এখনই কিভাবে ফ্ল্যাট নিব? সেভিং কত আছে? 3-3.5 লাখ হবে। ও, ছোট্ট করে বলে মায়েরা কিছু একটা ভাবলো। বেশ কিছুক্ষণ নিজ মনে হিসাব নিকাশ করে বলল, কালকে সকাল 8:30টায় বের হবে আমার সাথে। সকালে তো অফিস আছে। ছুটি কাল তোমার। ঈশান আর কিছু বলল না, কোথায় যাবে এতটুকু জিজ্ঞেস করলো না। ঈশানের বাসার সামনেই গাড়ি থামালো মায়েরা। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে ঈশান বেশ ছোট্ট করে বলল, কিছু না মনে করলে একটা কথা বলবো ম্যাম। বলো। আপনি বাসায় পৌঁছে আমাকে কল করবেন, মানে ঠিকভাবে পৌঁছে গেছেন কি না সেটা জানার জন্য বললাম আর কি। কথাটা বলার সাথে সাথে মায়েরা কেমন দৃষ্টিতে তাকায় ঈশানের দিকে। ঈশান ভেবে নিয়েছে এক্ষুনি নিশ্চয়ই ধরনী কাঁপিয়ে ওকে ধমক দিবে মায়েরা, তবে তেমন কিছুই হলো না। মায়েরা শান্ত গলায় ছোট্ট করে বলল, ঘুমাবে না, অপেক্ষা করো, আমি পৌঁছে কল দিচ্ছি। বলে ঝড়ের গতিতে গাড়িটা টান দিল। গাড়িটা দৃষ্টিসীমার বাইরে না যাওয়া পর্যন্ত ঈশান দাঁড়িয়েছিল একইভাবে। অদ্ভুত ভালো লাগে ঈশানের, বুকটা প্রশান্তিতে ভরে গেল। মায়েরা ওকে কল দিবে এটাই যেন অনেক বড় পাওয়া। সেই রাতে সত্যি সত্যি মায়েরাকে কল দিল, যতটুকু চেয়েছিল তার অধিক বিনিময় হয়েছে ওদের। পরের দিন মায়েরার পাঠানো লোকেশনে ঈশান পৌঁছে গেল বনানীতে। 4 বেডরুম একটা বড় ফ্ল্যাট ওরা দুজন ঘুরে ঘুরে দেখছে। ঈশান বেশ ইতস্তত বোধ করল। এত বড় ফ্ল্যাট ওর দ্বারা কেনা প্রায় অসম্ভব। ও চিন্তাভাবনা বাইরে ছিল মায়েরা যে আজই ফ্ল্যাট খুঁজে বের করবে। ম্যাম, বলো। এত বড় ফ্ল্যাট নেওয়া আমার সামর্থ্যের বাইরে। আপনি বুঝতে পারছেন না। তুমি আমার থেকে বেশি বুঝতে যেও না। তোমার দিক ভেবেই আমি এখানে এসেছি। এটা আমার এক পরিচিত আত্মীয়র ফ্ল্যাট। টাকার প্রয়োজন খুব, তাই অল্প টাকায় বিক্রি করে দিচ্ছে। 12 লাখ টাকা অফিস থেকে লোন নিবে, আর তোমার সেভিং থেকে 3 লাখ টাকা মিলিয়ে মোট 15 লাখ। ব্যাস হয়ে গেল। ঈশান অবিশ্বাস্য কণ্ঠে বলল, মাত্র 15 লাখ টাকা? অসম্ভব। সম্ভব, ভাগ্য সহায় থাকলে সব সম্ভব। মায়েরার কথায় ঈশান আশ্বস্ত হতে পারল না। ওকে চিন্তিত দেখে মায়েরা মনোযোগ অন্যদিকে নিতেই ঈশানের হাত টেনে ধরে একটা রুমের দিকে নিয়ে গেল। বলল, এই রুমে তুমি থাকবে ঈশান। এই রুমের বারান্দাটা খুব বড়। উত্তরে খোলা বারান্দা আমার ভীষণ পছন্দের। দক্ষিণা বাতাস ঢুকবে রুমে, পূর্ণিমার আলোয় বসে সময় কাটানো যাবে। ঈশানের কানে কিছুই গেল না। ও তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়েরার ধরে রাখা হাতটার দিকে। এই প্রথম মায়েরার স্পর্শ পেয়ে ঈশানের হৃদয় পুলকিত হলো। বিকালে মিমির কল পেয়ে ঈশান বের হলো বাসা থেকে। দুজনে একটা নিরিবিলি রেস্টুরেন্টে বসলো। মিমি নানা রকম কথা বলেও ঈশান অন্যমনস্ক হয়ে আছে। ওর মন মস্তিষ্কে শুধু মায়েরার সাথে কাটানোর সময়টুকু গেঁথে আছে। মায়েরার স্পর্শ করা স্থানে ঈশান পাগলের মতো ঠোঁট ছুঁয়েছে 1000 বার। ঈশানকে অন্যমনস্ক দেখে মিমি ওর হাত ধরে ঝাঁকি দিল। কি হলো ঈশান, কোথায় হারিয়ে গেলে? ধ্যান ভাঙে ঈশানের মিমির দিকে তাকিয়ে বলল, কই না তো, শুনছি তো, তুমি বলতে থাকো। আজ আমি তোমায় খুব মিস করেছি ঈশান। তুমি আমার মিস করেছো? ঈশান দুষ্টামি করে বলল, ভীষণ। তোমাকে মিস না করলে কাকে করব বলো? তুমি ছাড়া অফিসে আমার এত কাছের কে আছে বলো? সত্যি বলছো?
মিমি নাকটা টেনে দিয়ে বলল। হুম, সত্যি। ওদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে মায়েরা। রাগে ওর মাথায় আগুন জ্বলে যাচ্ছে। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মায়েরা। রেস্টুরেন্টটা ওর এক বন্ধুর। ওরা সব বন্ধুরা অনেক দিন পর একসাথে আড্ডা দিবে বলে এখানে এসেছে। মায়ের মনটা আজ বেশ আপ্লুত ছিল, কিন্তু এখন ঈশান আর মিমির একসাথে দেখে মনটা বিষিয়ে উঠল। হাতের মুঠোয় হাত কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা এতটা শক্ত করে চেপে ধরল যে কাঁচ ভেঙে মায়ের হাতটা রক্তাক্ত হলো। তবুও কিছুতেই রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না। মায়েরা রাগে গজগজ করতে করতে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তোমরা দুজন এখানে কি করছো? কারোর ভারী আওয়াজে ঈশান মিমির খুনসুটি থেমে গেল। ওর সামনে তাকাতে দেখল লাল টকটকে দুটো চোখ নিয়ে দাঁড়িয়ে আছে মায়েরা। মেয়েটাকে দেখতেই ভয়াবহ লাগছে। মিমি আর ঈশান ভয়ে উঠে দাঁড়ালো। মনে যতই অনুভূতি মহাসমুদ্র থাকুক না কেন, বাস্তবিক অর্থে ঈশান বড্ড ভয় পায় মায়েরাকে। ওকে হঠাৎ এখানে দেখে খুব ঘাবড়ে যায় দুজনে। মিমি আমতা আমতা করে বলল, ম্যাম আমরা আমরা তো তোমরা কি? নড়ে চড়ে দাঁড়ায় মিমি। ভয়ডর সাইডে রেখে মিমি এবার বিরক্ত লাগছে। এত কেন প্রশ্ন করতে হবে? বস উনি অফিসে, এখানে কি? বিরক্ত ভাব ফুটিয়ে বলল, আসলে আজ ঈশান অফিস যায়নি তো, তাই আমরা একটু একান্ত সময় কাটাতে এখানে এসেছি। ব্যাস। মায়েরা রাগের আগুনে ঘি ঢেলে দিল মিমি। দাউ দাউ করে জ্বলে উঠল মায়েরা। লালাপ চোখ জোড়া তাক করলো ঈশানের দিকে। ঈশান তাকিয়েছিল মিমির দিকে। ও বোঝার চেষ্টা করলো একান্ত সময় কাটাচ্ছে বলতে মিমি কি বুঝালো। সবটা ওর মাথার উপর দিয়ে গেল। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার পানে তাকাতে দেখলো মায়েরা হাত থেকে রক্ত ঝরছে। অস্থির হলো ঈশান। তাড়াহুড়ো করে মায়েরার হাত ধরে বলল, ম্যাম, আপনার হাতে কি হয়েছে? রক্ত পড়ছে। আল্লাহ, কিভাবে পেলেন এমন আঘাত? মায়েরার মাথায় তখন আগুন জ্বলছিল। ঈশানের আধিক্যে তার সহ্য হলো না। হিতায়ত জ্ঞান হারিয়ে ধাক্কা দিয়ে ঈশানকে নিজের থেকে সরিয়ে দিল। গলা ছেড়ে চিৎকার করে উঠল, হাউ ডেয়ার ইউ টু টাচ মি, ব্লাডি ইডিয়েট! কোন সাহসে তুই আমায় স্পর্শ করেছিস? মায়েরার এমন চিৎকারে রেস্টুরেন্টের উপস্থিত সবাই ওদের দিকে তাকালো। অপমানে থমথমে হলো ঈশানের মুখ। মাথা নিচু করে বলল, সরি ম্যাম, আপনার হাত থেকে রক্ত পড়ছিল তাই। তাতে তোর কি? কোন যোগ্যতায় তুই আমাকে ছুঁয়েছিস? আমার কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি হয়ে আমাকে স্পর্শ করার সাহস তোকে কে দিয়েছে? সব থালায় কুকুরের মতো মুখ দিতে চাস? অসভ্য ছোট লোক কোথাকার! নিজের অওকাদের মতো থাকবি, নয়তো এইভাবেই তোকে বুঝিয়ে দেব কোথায় তুই আর কোথায় আমি। তখনই মায়েদের বন্ধুরা ওর কাছে এগিয়ে এলো। ওরা জানলো না আসল ঘটনা কি হলো। ভেবে নিল ঈশান মায়েরাকে উত্ত্যক্ত করেছে, তাই ওরা ঈশানকে অপমান করতে শুরু করলো। এইসব রাজখেল এখানে কিভাবে এলো? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। ঈশানের চোখ থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ল। এতটা অপমান কি সত্যি ওর প্রাপ্য ছিল? আজ সকালে তো মায়েরা ওর হাত ধরেছিল, তখন তো ঈশান এমন রিয়াক্ট করেনি। তবে মায়েরা কেন সামান্য কারণে পাবলিক প্লেসে এমন সিন ক্রিয়েট করলো? মিমি এখনও হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারেনি। কি থেকে কি হয়ে গেল। ও কিছু বলার আগে মায়েরা দৌড়ে স্থান ত্যাগ করলো। ওর পিছনে ওর বন্ধুরা চলে গেল। রেস্টুরেন্টে রয়ে গেল ঈশান মিমি। ঈশানের দিকে সবে বাঁকা চোখে তাকিয়ে নানা রকম কটু কথা বলতে লাগলো। মায়েরা বাসে এসে দৌড়ে নিজের রুমে ঢুকলো। দরজা আটকে দিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলো। এতক্ষণে গুছানো পরিপাটি রুমটা মুহূর্তে ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। এক পর্যায়ে সে ধ্বংসস্তূপের মধ্যখানে বসে মায়েরা চিৎকার করে কেঁদে দিল। আমার অন্তরটা জ্বলে যায় ওদের একসাথে দেখলে। আমার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, বুকটা জ্বলে যাচ্ছে আমার। ও কেন বুঝে না আমি ওকে ভালোবাসি? আমি ওকে সহ্য করতে পারি না কারোর সাথে। আমার বুকে ব্যথা হয়, আমি আর পারছি না সহ্য করতে। ও খোদা, তার মানে যদি আমার জন্য কিছু না থাকে তবে আমার মনে কেন সে ঠাঁই পেল? মায়েরার বুক ভাঙ্গা কাতর আর্তনাদে ভারী হলো রুমের চারটে দেওয়াল। নিচে ডাইনিং রুমে বসে মাহিন চৌধুরী শুনল মেয়ের আহাজারি। উনি স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েকে ছেলেটার পরিচয় দিতে বলো, প্রয়োজন পড়লে কবর থেকে তুলে আনবো। তবুও মেয়ের আহাজারি আমি আর নিতে পারছি না। একটা মাত্র মেয়ে আমার,
এভাবে ঘুমড়ে ঘুমড়ে জীবন কাটাবে সেটা আমি আর সহ্য করব না। ইরাবতী শাড়ির আঁচল চোখে চেপে ধরল। মায়েরার কষ্ট উনিও সহ্য করতে পারছেন না, কিন্তু মায়েরাকে হাজার জিজ্ঞেস করলেও লাভ হয়নি। ও কিছুই বলে না। ওনারা শুধু জানে মেয়ে একজনকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, কিন্তু কাকে ভালোবাসে সেটা ওনাদেরকে বলেনি। রাত দুটো বারান্দায় বসে আছে ঈশান, যে হাতে হাজারবার ঠোঁট ছুঁয়েছে শুধুমাত্র মায়েরা স্পর্শ করেছে বলে। সে হাতটাই এখন রক্তাক্ত করে ফেলেছে মায়েরাকে ছোঁয়ার অপরাধে। কাজটা ঈশান নিজেই করেছে, দেওয়ালের সাথে বাড়ি মেরে নিজের হাত রক্তাক্ত করেছে। ঈশান আকাশপানে তাকিয়ে আছে, চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়ল। অসংখ্য অনুভূতি নিয়ে আমি রোজ আপনাকে ছুঁয়েছি ম্যাম, সেটা আপনি দেখলেন না, বুঝলেন না। আমি হাজারবার, লক্ষবার, কোটিবার আপনাকে ছুঁয়েছি মন দিয়ে, সেটা আপনি জানেন না। আজ শুধুমাত্র হাতটা ধরেছি বলে এত অপমান, এত অসম্মান করলেন। হায়, এতটা প্রাপ্য ছিল আমার? ছিলই বোধহয়। আপনাকে যে অসম্ভব ভালোবাসি, সে ভালোবাসার শাস্তি হিসেবে তো এটাই আমার প্রাপ্য। আপনি আকাশের চাঁদ ম্যাম, আর আমি সামান্য একজন হয়ে সে চাঁদ ছোঁয়ার চেষ্টা করেছি, তাই তো ঝলসে যাচ্ছি আমি প্রতিনিয়ত। ওনাকে ভালোবাসা ভুল, যে ভুলের কোনো ক্ষমা হয় না, শুধুই আফসোস নিয়ে জীবন কাটাতে হবে। পরের দিন কঠিন সিদ্ধান্ত নিয়ে অফিসে এলো ঈশান। এভাবে চলতে থাকলে তার দুর্বলতা ঠিকরে বের হবে। এতে করে বিপরীত পাশে যে থাকবে তার থেকে ধিক্কার তিরস্কার জুটবে কপালে। এমনিতে কালকে করা ব্যবহারে ঈশানের মন মস্তিষ্ক বিপর্যস্ত হয়ে আছে। অফিসে ঢুকতেই মুখোমুখি হলো ঈশান আর মায়েরা। একে অপরের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়েছিল। আশ্চর্যের ব্যাপার হলো দুজনের ডান হাতে ব্যান্ডেজ, দুজনের চোখ অস্বাভাবিকভাবে লাল হয়ে আছে। ওদের দুজনের একই অবস্থা প্রায় সকলের চোখে পড়ল। জামিল সাহেব তো হেসে হেসে বলে ফেলল, ব্যাপার স্যাপার তো কিছুই বুঝি না। ঈশান সাহেব, কি চলছে আপনার আর ম্যাডামের মধ্যে? দুজনেই একই সময়ে একই রকম হাল। বিরস বদন চোখ তুলে তাকে ঈশান। ও কিছু বলার আগে সাফেদ সাহেব বলে উঠল, কি যে বলেন না জামিল সাহেব, কোথায় ম্যাডাম আর কোথায় কোম্পানির সামান্য এমপ্লয়ি ঈশান সাহেব? এমনিতেই ম্যাডাম ওনাকে দু চোখে সহ্য করতে পারে না, শুধু বড় ছাড়ের জন্য উনি কোম্পানিতে টিকে আছে, নয়তো কবেই ম্যাডাম ওনাকে ধাক্কা দিয়ে বের করে দিত। জামিল সাহেব টিটকারি করে বলল, আরে আরে, আপনি জানেন না, যার ওপর আমরা রাগ বেশি দেখাই তাকে মনে মনে ভালোবাসি বেশি। আমাদের ঈশান সাহেব হয়তো ম্যাডামকে মনে মনে বেশি ভালোবাসে। বলে অট্টহাসিতে ফেটে পড়ল ওনারা। টিটকারি করে কথাখানা বলল মিমি চলে উঠল। সব বিষয় নিয়ে মজা করা আপনাদের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তাছাড়া আর কাউকে পান না। ঈশানকে কেন জড়ান? কেন ম্যাডামের সাথে? এসব ম্যাডাম জানতে পারলে ঈশানের আগে আপনাদের ধাক্কা দিয়ে বের করবে অফিস থেকে। ঈশান আর কিছু শুনতে চাইল না। মনটা বিষিয়ে উঠছে কেন জানি। ডেস্কের উপর রাখা খামটা নিয়ে হাঁটা দিল মাহির চৌধুরীর কেবিনের দিকে। কেবিনের দরজায় নক করে অনুমতি চাইল। ইয়েস, কাম। ঈশান ভিতরে প্রবেশ করতে দেখল মাইরা পায়ের উপর পা রেখে বসে আয়েসি ভঙ্গিতে বসে আছে একটা চেয়ারে। ঈশানের পা সেখানে থেমে গেল। ভিতরে যাওয়ার ইচ্ছে আর হলো না। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহিন চৌধুরী ওকে ডেকে বলল, ঈশান, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ঈশান হাতের খামটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ওনার দিকে। মায়ের পানে না তাকিয়ে হাতের খামটা এগিয়ে দিল মাহিন চৌধুরীর দিকে। উনি কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? রিজাইন লেটার স্যার। হট? আমি আর চাকরিটা করতে চাই না। আর ইউ কিডিং উইথ মি? নো স্যার। চাকরি ছেড়ে দেওয়ার রিজন কি? তুমি বোধহয় ভুলেই গেছো ঈশান, তুমি 5 বছরের এগ্রিমেন্ট পেপারে সাইন করে এই কোম্পানিতে জয়েন করেছিলে। আমরা ফায়ার করা ছাড়া তুমি কোনোভাবে কোম্পানি ছাড়তে পারবে না। ঈশান সত্যি ভুলে গেছিল এগ্রিমেন্টের কথা। উফ, এগ্রিমেন্টের কথা কি করে মাথা থেকে বেরিয়ে গেল। মায়েরা ঠোঁট বাঁকিয়ে আলগোছে হাসে, তবে মুখে কিছু বলে না। ঈশানের নীরবতা দেখে মাহিন চৌধুরী বলেন, রিজন যখন বলতেই পারছো না, তখন চুপ করে ডেস্কে যাও।
আর বেতন বাড়ানোর প্রয়োজন হলে সেটা জানাতে পারো। তাছাড়া লোনের জন্য অ্যাপ্লাই করেছিলে দেখলাম, সেটা আমি দেখছি। ঈশান অবাক হলো, সে কোন লোনের জন্য অ্যাপ্লাই করেছে? কালই তো মায়েরা বলেছিল লোনের কথা, কিন্তু তার আগেই বিকালের ঘটনা। তবে সবটা মায়েরা করেছে বুঝতে পারলো। লোনের জন্য নাকচ করে দিবে তার আগেই তার মাহিন চৌধুরী কথা থামলো। এখন আসো, লোন পাস হলে তোমার অ্যাকাউন্টে চলে যাবে। ঈশান আর কিছু না বলে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে কয়েকবার যেতেই আবার শুনতে পেল মাহিন চৌধুরীর কথা। উনি মায়েরাকে উদ্দেশ্য করে বলল, আজ অফিসে না আসলেও হতো মামুনি, এত জোর নিয়ে কেন এলি? আমি সামনে নিতাম। আমি ঠিক আছি পাপা। দেখছি তো কতটা ঠিক আছে। ছোটবেলা থেকেই কোনো আঘাত পেলে তোর জ্বর আসে, আর কাল তো হাতে রক্তাক্ত অবস্থায় খুব খারাপ ছিল। কথাগুলো শুনে ঈশানের বুকটা ভার হলো। তৃষ্ণার্ত হৃদয়খানা নিয়ে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়েরা ওর দিকে তাকিয়েছিল শান্ত চোখে। অসুস্থ মলিন মুখটা দেখে ঈশানের হৃদয় দ্বিখণ্ডিত হলো। তবুও কিছু বলার নেই, একটা দীর্ঘশ্বাস গোপন করে কেবিন থেকে বেরিয়ে গেল। বিকালে এলোমেলো পায়ে কেবিন থেকে বের হলো মায়েরা। অফিস আওয়ার শেষ, বেশিরভাগ স্টাফই চলে গেছে। মায়েরার শরীরটা জ্বরের তীব্রতায় টলছে। অফিস থেকে বের হওয়ার আগে এক পলক তাকে ঈশানের দিকে, যে মিমির সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে ব্যস্ত। ঝাপসা চোখে সেদিকে কয়েক পল তাকিয়ে থেকে শরীরটা ছেড়ে দেয় মায়েরা। কিছু পড়ে যাওয়ার শব্দে ঈশান মিমির কথা থামে। পিছন ফিরে তাকিয়ে দেখলো মায়েরা ফ্লোরে পড়ে আছে। ঈশান ছুটে যেতে চাইলে মিমি ওর হাত ধরে আটকে দেয়। তুমি ওদিকে যাবে না ঈশান, পড়ে থাকো কোনি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি, কালকে তোমার সাথে কি আচরণ করেছে মনে নেই? একদম ছবে না তুমি ওনাকে। উত্তেজিত হলো ঈশান। ছাড়ো মিমি, ম্যাম অসুস্থ। ঈশান এক প্রকার ঝাড়া দিয়ে মিমির হাত ছাড়িয়ে ছুটল মায়েরার দিকে। ওর মাথাটা নিজের উড়োর উপর রেখে গালে হালকা চাপুত দিয়ে ডাকলো, ম্যাম চোখ খুলুন ম্যাম। মিমি এসে পাশে দাঁড়ায়। কি হয়েছে? জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে মিমি, কি করব এখন? আল্লাহ, এত জ্বর ওনার, শরীর পুড়ে যাচ্ছে। মিমি কপাল কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে আছে। এত অস্থির কেন হচ্ছে ঈশান? ঈশানের এই অস্থিরতা একদম স্বাভাবিক লাগছে না মিমির। তবু নিজেকে সামলে মিমি বলল, তুমি থাকো, আমি বড় স্যারকে ফোন দিয়েছি। মিমি নিজের ডেস্কের দিকে চলে যায় মাহিন চৌধুরীকে কল দিতে। ঈশান হুট করে মায়ের মাথাটা নিজের বুকে চেপে ধরে বিড়বিড় করে বলল, আল্লাহ আমার ভালোবাসাকে ভালো করে দিন, আমার ভালোবাসার ভালো নেই। ওনার এই অবস্থা দেখে বড্ড যন্ত্রণা হচ্ছে আমার বুকে। ঈশান ব্যান্ডেজে মোড়ানো মায়রার হাতটা টেনে নিজের বুকের উপর রাখলো। বুকের যন্ত্রণা কমার বদলে পালো। ঈশান নিজের মনেই বলল, এক অসম্ভবের প্রেমে পড়েছি, পাথর হৃদয়ের কঠিন ধাতুতে গড়া। আপনাকে ভালোবেসে নিজের বুকেই পাথর চাপা দিয়ে রেখেছি। কি যে জ্বালা এই ভালোবাসার, সেটা বোঝাই কি করে? মাহিন চৌধুরী ছুটে এলো মেয়ের অবস্থার কথা শুনে। উনি কিছুক্ষণ আগে বেরিয়েছিলেন অফিস থেকে। অফিসের কাছাকাছি থাকায় উনি দ্রুত পৌঁছালেন। ওনাকে আসতে দেখে মায়েরার মাথাটা ঈশান নিজের বুক থেকে সরায়। অল্প সময়ে মাহিন চৌধুরী জ্ঞানহীন মায়েরাকে নিয়ে ছুটল হাসপাতালে। গাড়িতে মায়েরা তুলে দিয়ে এখনও এক দৃষ্টিতে রাস্তার পানে তাকিয়ে আছে ঈশান। মিমিও পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ মিমি খেয়াল করলো ঈশানের হাতে সাদা ব্যান্ডেজের উপর লাল রক্তের ছাপ। মিমি চিল্লিয়ে উঠল, ঈশান, তোমার হাত থেকে রক্ত ঝরছে। হাতে চাপ লাগায় হয়তো এমন হয়েছে। অন্যের উপকার করতে গিয়ে এখন নিজেই বাধা পাচ্ছ। ঈশান নিজের হাতটা সামনে এনে বলল, বুকের ব্যথার কাছে এই ব্যথা অতি সামান্য মিমি। 2 দিন পর মায়েরা অফিসে এলো। এখন সে পুরোপুরি সুস্থ। কালো রঙের ফর্মাল স্যুটে অনেক বেশি সুন্দর লাগছে মায়েরাকে। এক হাত প্যান্টের পকেটে রেখে অন্য হাতে ফোন স্ক্রল করতে করতে অফিসে ঢুকলো মায়েরা। আধুনিক স্টাইলের সাথে গম্ভীর ব্যক্তিত্ব ফুটে উঠেছে। চুলগুলো পনিটেল করে বাঁধা। ঈশান সহ প্রত্যেকের নজর মায়েরার দিকে। মায়েরা নিজস্ব স্টাইলে হেঁটে নিজের কেবিনে চলে গেলেও ঈশানের বুকে ধুকপুকানি থামল না। হৃৎপিণ্ড ছলাৎ করছে। ঈশান এক হাতে বুক চেপে ধরল। উফ,
এত হট হট লাগছে কেন? দমটা যেন বের হয়ে যাবে। এত সুন্দর কেন উনি দেখতে? ইচ্ছে করে ঝাপটে ধরে বুকের মধ্যে লুকিয়ে ফেলি, যাতে কেউ না দেখতে পারে ওনাকে। বিলাসবহুল এক রেস্তোরাঁয় কোম্পানির একটি মিটিংয়ের উপস্থিত হয়েছে মাইরা মাহিন চৌধুরী, তার পিএ আরাফাত আর ঈশান। খান ইন্ডাস্ট্রির ওনারে এমডি দুজনেই এসে উপস্থিত হয়েছে। কোটি টাকার ডিলটা আজকের এই মিটিংয়ে নিশ্চিত করতে হবে। ওনার আসার পর মাইরা নিজের বুদ্ধিমত্তা দিয়ে হ্যান্ডেল করছে। Guarantee that working with us will be profitable for you. Now the decision is yours. ডিলটা ফাইনাল নিশ্চিত করে মাইরা চলে যায়, তার গুরুত্বপূর্ণ কাজ আছে। মাহিন চৌধুরী মেয়েকে আরও কিছুক্ষণ থাকার কথা বলতে চেয়েছিল, কিন্তু তার আগে মাইরা চলে যায়। মাইরা চলে যেতে খান ইন্ডাস্ট্রির ওনার হুট করেই প্রস্তাব রাখে। মিস্টার চৌধুরী, আপনার মেয়েটা যেমন রূপবতী তেমনই বুদ্ধিমতী। বিজনেসে কতটা দক্ষ তা তো নিজের চোখেই দেখলাম। আমার ছেলেও কিন্তু কম যায় না, পুরো খান ইন্ডাস্ট্রি একাই পরিচালনা করছে। আর কিছু বলতে হলো রায়হান খানকে। মাহিন চৌধুরী বুঝে নিল বাকিটা। উনি কিছু বলার আগে রায়হান খান এবার বলল, আমার কিন্তু আজ এখানে শুধু ডিল ফাইনাল করতে আসিনি, আপনার মেয়েকে দেখতে এসেছি। বেশ কিছুদিন থেকে সোসাইটিতে শোনা যাচ্ছে মাহিন চৌধুরীর ডটার ইজ অলরাউন্ডার, আর একজন অলরাউন্ডারকে আমি পুত্রবধূ হিসাবে চাই। সরাসরি প্রস্তাব রাখলো রায়হান খান। মাহিন চৌধুরী কিছুটা ভেবে উনিও মেয়ের সম্মতি নিয়ে তাদের জানাবে বলো। সবটা নীরব দর্শক হয়ে দেখে গেল ঈশান। তার ভিতরের দিক কেমন অনুভূতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আজ আর অফিসে গেল না ঈশান। রাস্তায় এলোমেলো হাঁটছে। রাস্তার পাশে ফুটপাতের কয়েকটা ছেলে মেয়ে গিটার নিয়ে গান গাইছে। গানটা এমন ছিল, ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম, কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম, আমি ভুলকে ফুল ভেবে কাটার আঘাত নিতে এলাম, ভালোবাসতে গিয়ে আমি শুধু দুঃখই পেলাম। আনমনে ঈশান তাচ্ছিল হাসলো। তার পরিস্থিতির সাথে কি সুন্দর গানটা মিলে গেল। গানের প্রতিটা লাইন যেন তার মনের কথা। পরের দিন অফিস হলো আরেক কাহিনী। মিমি হুট করে সবার সামনে হাঁটু গেড়ে বসে ঈশানকে প্রপোজ করে বসলো। ঈশান, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে নিয়ে জীবনটা একসাথে কাটাতে চাই। প্লিজ অ্যাকসেপ্ট করো আমার ভালোবাসা। ঈশান হতবাক হয়ে তাকিয়ে রইল মিমির দিকে। ও মিমিকে কখনো সে চোখে দেখেনি। বড়জোর ভালো বন্ধু ভেবেছে, এর চেয়ে বেশি কিছু না। অফিসের সবাই দাঁড়িয়ে দেখছে এমন সিনেম্যাটিক দৃশ্যখানা। ঈশান অস্বস্তিতে মিমকে টেনে তুলে মিমি উল্টো বুঝে ঈশানকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি আমায় পছন্দ করো ঈশান। আই লাভ ইউ ঈশান, আই রিয়েলি লাভ ইউ। জাস্ট ফাটাফাটি। কি সিনেমাটিক দৃশ্য! মনে হচ্ছে কোনো শুটিং স্পটে আছি। এটা অফিস নাকি সিনেমা হল বলুন তো? মায়ের কড়া গলে মিমি ছেড়ে দেয় ঈশানকে। ঈশান এক পলক তাকায় মায়ের দিকে। ওদের দিকে আগুন চোখে তাকিয়ে আছে মায়েরা। ফাঁকা ঢোক গিলে মিমি ম্যাম তো অফিসে ছিল না, তাই মিমি ঈশানকে প্রপোজ করার আয়োজন করেছিল, কিন্তু উনি কখন এলো ওদের চুপ থাকতে দেখে মায়েরা আবারও ধমকে উঠল। কথা বলছেন না কেন? আমার অফিসটা কি আপনাদের এইসব প্রেমলীলা করার জায়গা? নিশ্চয়ই নয়। তবে কার পারমিশন নিয়ে ফুল বেলুন লাগিয়েছেন? অ্যান্সার মি ইডিয়েটের দল। 5 মিনিটের মধ্যে সব ক্লিন করুন। আর আপনারা দুজন এক্ষুনি বেরিয়ে যান। রাস্তায় গিয়ে এসব রং তামাশা করুন। রাগে অপমানে ঈশান মিমির হাত ধরেই অফিস থেকে বেরিয়ে গেল। ঈশান জানতেই পারল না তার এমন কাজের ফল কতটা যন্ত্রণাদায়ক হবে। ঈশান অ্যাকসেপ্ট করল মিমির প্রপোজাল। মায়রাকে ভুলে যাওয়ার উত্তম পন্থা হিসাবে ঈশান মিমির সাথে আরও বেশি সময় কাটানো শুরু করলো। কিন্তু হিতে বিপরীত হলো। মিমির মধ্যে মায়রাকে খুঁজতে গিয়ে মায়রাকে বেশি মনে পড়ে। সারাদিন হৃদয় শুধু মায়রাকে নিয়ে ভাবতে থাকে। এভাবে কাটলো বেশ কিছুদিন। মিমি আর ঈশান বসে আছে পার্কে। ঈশান চুপ থাকলেও মিমি মুখ দিয়ে খই ফুটছে। ঈশানের এবার বিরক্ত লাগছে, কিছু বলতেও পারছে না।
ঈশান, বাসায় তোমার কথা জানাবো ভাবছি। বিয়ের জন্য বাসায় অনেকদিন থেকেই বলছে, তাই ভাবছি আমাদের রিলেশনের কথাটা জানিয়ে দেব। মিমির কথাই ঈশান তাকাই ওর দিকে। যাকে মনে জায়গা দিতে পারল না তাকে বিয়ে করে সংসার করবে কি করে, অস্থিরতা চেপে ধরছে ঈশানকে। ও অন্যদিকে তাকিয়ে বলল, আমার একটু সময় চাই মিমি। বিয়ে, সংসার সব কিছুর জন্য কিছুটা সময় প্রয়োজন। মাত্রই নতুন ফ্ল্যাটে উঠলাম, অফিসে লোন পরিশোধ করতে হবে। ঠিক আছে, তুমি সময় নাও, আমি বাসায় ম্যানেজ করছি। আচ্ছা, আমাকে এখন যেতে হবে, আজ বাসায় আপু আসবে। যাও তুমি, আমি আরও কিছুক্ষণ এখানে থাকতে চাই। ওকে। মিমি চলে যেতে ঈশান মাথা হেলিয়ে রাখলো পার্কের বেঞ্চে, বিপি করে বলল, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে সংসার করা আর জেনে শুনে বিষপান করা সমান খোদা। আজ পরিস্থিতি আমাকে সেই বিষপানের সুযোগ করে দিল। অসাধ্য ফুটে ওঠে ঈশানের চেহারায়। মাথার চুল টেনে ধরে অশান্ত মনকে শান্ত করার জন্য উঠে দাঁড়াল। পার্কটা বেশ নিরিবিলি। ঈশান উদাসীন হয়ে হেঁটে যেতে লাগলো পার্কের ভিতর। হঠাৎ খেয়াল করলো একটা বেঞ্চে মাইরা বসে আছে। ঈশানের অশান্ত মন এক পশলা বৃষ্টির মতো ছিল মাইরার উপস্থিতি। ও এগিয়ে এলো মাইরার দিকে। ম্যাম, আপনি এখানে কি করছেন? প্রেম করছি, গভীর প্রেম। তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো, দুজন মিলে মাখোমাখো প্রেম করব। থতমত খাই ঈশান। সে তো সামান্য প্রশ্ন করেছিল, আর তার ভাগ্য এতটাই সুপ্রসন্ন নয় যে মায়েরা তার সাথে প্রেম করবে। যদি এমনটা তো হতো, ঈশান হয়তো সবচেয়ে ভাগ্যবান মানুষ। ঈশান আবারও তাকেই মায়ের দিকে, যে কথাটা বলেই শক্ত মুখ করে সামনের দিকে তাকিয়ে আছে। ঈশান একটু সাহস করে মায়েরার পাশে বসলো, কিছুটা দূরত্ব রেখে মিনমিন করে বলল, আসলে ম্যাম, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। এই জায়গাটি তোমার কিনা সম্পত্তি নাকি, যেখানে তুমি আর তোমার পেয়ার আর মিমি ছাড়া কেউ আসতে পারবে না? ঈশান চুপ হয়ে গেল। বুঝতে পারলো মায়রার মেজাজ সপ্তম আকাশে উঠে আছে, তাই ভালো কথা বললো খ্যাক খ্যাক করবে। চুপ থাকায় শ্রেয় মনে হলো। নীরবতায় কাটলো বহুক্ষণ। ঈশান মায়রা চুপচাপ বসে আছে। হুট করে মায়রা প্রশ্ন করলো, তো কবে বিয়ে করছো তোমার পেয়ারের মিমিকে? বারবার পেয়ারে মিমি বলায় ঈশানেরও রাগ উঠল। রাগ দেখিয়ে বলল, খুব শীঘ্রই। মায়রা জলজল চোখে তাকায় ঈশানের দিকে, হিসিয়ে বলল, শরীরের জ্বালা খুব বেড়ে গেছে, এখানে সেখানে ঘনিষ্ঠতা বাড়িও না, বাড়িও জ্বালা মিটছে না, তাই খুব শীঘ্রই বিয়ে করতে চাইছো? হতবাক হয়ে গেল ঈশান। মায়ের থেকে এমন কথা কোশ্চিনকালও আশা করেনি। এমন বিশ্রী বিব্রতকর কথা কিভাবে বলল মায়েরা? ঈশান ভেবে পায় না। মস্তিষ্ক জুড়ে আন্দোলন শুরু হয়, তাই মায়েরা কথাটার উত্তরের ভাষাই দিল, ঠিকই বলেছেন, আর কত এখানে সেখানে ঘনিষ্ঠ হয়ে খায়েশ মিটাবো। তাই পার্মানেন্টভাবে বিছানায় নিয়ে শরীরের জ্বালা মিটাবো, তাও খুব শীঘ্রই। হিংস্র বাঘিনীর মতো ঈশানের গলায় থাবা মেরে ধরল মায়েরা। রাগে ফোঁস করে বলল, খুব তাড়াতাড়ি তোর জ্বালা মেটানোর ব্যবস্থা করছি আমি। বলে ঈশানকে ধাক্কা মেরে দিয়ে সেখান থেকে প্রস্থান করলো মায়েরা। ঈশান ওর যাওয়ার পানে তাকিয়ে বলল, তওবা তওবা, মেয়ে মানুষ কিভাবে এ ভাষায় কথা বলে? আস্তাগফিরুল্লাহ, আমায় ক্ষমা করো খোদা, আর ওনাকে হেদায়েত দান করুন। খান ইন্ডাস্ট্রির সাথে ডিলটা ফাইনাল হওয়ার পর থেকে সবাই কঠোর পরিশ্রম করছে। তারা সফলও হয়েছে, বিরাট লাভবান হয়েছে। তাই কোম্পানির সব স্টাফদের নিয়ে পার্টির আয়োজন করা হলো। আজকের পার্টির ড্রেস কোড হলো কালো। সন্ধ্যা 7টার মধ্যে সবাই উপস্থিত হলো ক্লাবে। মাইন চৌধুরী দেশে নেই, মায়রাকে দেখা যাচ্ছে না। সবাই নিজেদের মধ্যে আনন্দ করতে ব্যস্ত। ঈশান মিমির সাথে একসাথে দাঁড়িয়ে আছে। 8টার পার্টিতে এসে উপস্থিত হয় মায়রা। আজ মায়রা শাড়ি পরেছে, কালো সিকোয়েন্সের সিল্কের শাড়ি। ও প্রবেশ করতে পার্টির মধ্যমণি হলো। ওকে দেখতে অপসরের মতো লাগছে। মায়রা হাসি মুখেই সবার সাথে হাই হ্যালো করছে। ঈশান দূরে দাঁড়িয়ে ওর দিকে মুগ্ধ হয়ে দেখছে। এত সুন্দর লাগছে মায়রাকে যে ঈশানের চোখ সেখানেই আটকে আছে। সফট মিউজিক বাজছে। মায়রা এক পাশে বসলো, আবারও
একবারও তাকায়নি আজ ঈশানের দিকে, তবে ঈশানের চোখ সরছে না। একজন ওয়েটার ড্রিঙ্কস নিয়ে মায়েরার দিকে গেল। ম্যাম, আমি রফিক। কাজটা করতে পারবে তো? অবশ্যই ম্যাম। ওষুধটা এনেছো? জি ম্যাম, আপনি ইশারা দিলেই আমি ড্রিঙ্কস নিয়ে আসব। প্রথমে সাথের মেয়েটাকে পাশ থেকে সরিয়ে দাও, বিরক্ত লাগছে ওকে দেখতে। ওকে ম্যাম। বলে ওয়েটারটা আরেকজনকে ইশারা দিতে ওই ওয়েটারটা এক ড্রিঙ্কস নিয়ে ঈশান আর মিমির দিকে এগিয়ে গেল। ইচ্ছাকৃতভাবে মিমির পোশাকে ফেলে দিল গ্লাসের তরলটুকু। চিল্লিয়ে উঠল মিমি। কি করে এটা? আমার এত দামি ড্রেসটা খারাপ করে দিলে। সরি ম্যাম। তোমার সরি। পুরোটা বলার আগে ঈশান ওকে থামিয়ে দিয়ে বলল, মিমি থামো, বকে ঝোঁকে লাভ নেই। এর চেয়ে বেটার হবে তুমি ড্রেসটা ক্লিন করে আসো। ঈশানের কথা মিমি ড্রেসটা ঝাড়তে ঝাড়তে ওয়াশরুমের দিকে হাঁটা দিল। মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ওয়েটারটা বলল, প্রথম কাজটা কমপ্লিট ম্যাম। এবার তোমার কাজটা করো। ড্রিঙ্কসটা পান করার পর বেশিক্ষণ ওকে এখানে রাখবা না, 206 নাম্বার রুমে নিয়ে যাবে। ওকে ম্যাম। ওয়েটার চলে যেতে মায়েরা বাঁকা হাসলো। নিজের হাতে ড্রিঙ্কসটা এনজয় করতে লাগলো। ওর মুখ দেখে বোঝার উপায় নেই কি ভয়ঙ্কর খেলা খেলছে। ঈশান এক দৃষ্টিতে এখনো দূরে বসে থাকা মায়েরার দিকে তাকিয়ে আছে, যে ছোট ছোট চুমুক দিয়ে নিজের হাতে ড্রিঙ্কসটা গদ্ধকরণ করছে। তখনই একজন ওয়েটার একটা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ঈশানের কাছে এলো। ঈশান না করে দিতেই ওয়েটারটা বিনীত ভঙ্গিতে বলল, স্যার, এটা আমাদের এখানকার সিগনেচার ড্রিঙ্ক। একটু ঝাঁজ আছে, তবে মাইন্ড ফ্রেশ করে। আপনি নিয়ে দেখুন, এক ঝটকায় সব বদলে যাবে। প্লিজ স্যার, প্লিজ। ঈশান ওয়েটের অনুরোধ ফেলতে পারল না, হাতে তুলে নিল গ্লাসটা। প্রথমে ভালো লাগলো, কিছুক্ষণের মধ্যে ঈশানের মাথা ঘুরে উঠল। ওয়েটারটা ওকে ধরে নিয়ে গেল মায়েরা নির্দেশ মতো। ওই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? স্যার, আপনার একটু বিশ্রামের প্রয়োজন। একটু বিশ্রাম নিলে ভালো লাগবে। আসুন আমার সাথে। কোথাও যাব না, আমি ম্যামকে দেখব। তুমি আমাদের ম্যামকে দেখছো? হেব্বি সুন্দরী উনি, দেখলেই দেখতে ইচ্ছে করে। তবে সারাদিন খালি খিটখিট করে। খিটখিটে মহিলা। বেডির জামাইয়ের কপালে বহুত দুঃখ আছে, তার জন্য আমার কাঁদতে ইচ্ছে করছে। তুমিও কাঁদো আমার সাথে। ঈশান উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। ওইটার ওকে শান্ত রাখার জন্য তাল মিলিয়ে কথা বলতে লাগলো। কোন দুঃখে কাঁদবো স্যার? ম্যামের জামাইয়ের দুঃখে খানাস একটা বউ পাবে লোকটা, তবে সুন্দরী খানাস বউ। হি হি হি। বলে ঈশান নিজে নিজে হেসে দিল। তারপর মুখটা কাদো কাদো করে আবার বলল, আমার জন্যেও একটু কাঁদো। আপনার কি দুঃখ স্যার? সুন্দরী খানাস বউ না পাওয়ার দুঃখ, ভীষণ দুঃখ আমার। লম্বা লিস্টের দুঃখ, কাউকে বলতে পারি না। তোমাকে বলবো আজ। আপনি বলতে থাকুন স্যার, শুধু হাঁটা থামাবেন না। ঈশান নিজের দুঃখের লম্বা গল্প বলছে। ওইটা সেটা শুনছে কিনা বোঝা যাচ্ছে না। শুধু চারিদিকে সতর্ক চোখ রেখে ঈশানকে নিয়ে যাচ্ছে 206 নম্বর রুমের দিকে। আর ঈশান বকেই যাচ্ছে, সব সময় আমার সাথে শুধু খ্যাক খ্যাক করে। কত সুন্দর চেহারা, কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না, করল্লার রস বের হয়। কি তেতো, ইয়াক ইয়াক। একটু সুন্দর করে কথা বলে না। আমি কত ভালোবাসি আমায়, একটু ভালোবাসে না। ওইটা লোকটার ঘাম ছুটে গেছে ঈশানকে নিয়ে 4 তলা পর্যন্ত যেতে। বড় শ্বাস ফেলে রুমে ঢুকে গেল। ঈশান তখনও বলে যাচ্ছে, কাঁদছো না কেন তুমি? কাঁদো ভাই, আমার দুঃখে কাঁদো। আপনি কাঁদেন স্যার, আমি এখন আসি। না, তুমি যাবে না। আমার কখনো দুঃখের কথা বলা শেষ হয়নি। ঈশান ওয়েটারকে চাপটে জড়িয়ে ধরল। ভয়ে ওয়েটারের চোখ বড় বড় হয়ে গেল। যে ওষুধ দিয়েছে সেটা কাজ করতে শুরু করেছে। এখন না ওয়েটারের সাথে উল্টাপাল্টা না শুরু করে। কোনো রকম ঠেলে ঠেলে ঈশানকে রেখে ওয়েটার বেরিয়ে এলো। ঈশান ওর পিছন পিছন যেতে লাগলো। কারোর গলা পেয়ে থেমে গেল। দাঁড়াও ঈশান। মায়েরার কণ্ঠ পেয়ে থেমে গেল ঈশান। ঘুরে দাঁড়িয়ে দেখলো মায়েরা দাঁড়িয়ে আছে। উফ, বড্ড আবেদনময়ী লাগছে মায়েরাকে। ঈশান আর চোখ ফেরাতে পারল না। নেশালো দৃষ্টিতে তাকিয়ে মায়েরার দিকে হাসে মায়েরা।
এমন করে তাকিয়ে কি দেখছো? আপনাকে দেখছি। আপনাকে না অনেক বেশি হট লাগছে। তাই তো আমাকে শুধু আজই হট লাগছে তোমার কাছে, আর কখনো লাগেনি? লাগে তো, সব সময় আপনাকে হট লাগে। বলতে বলতে নিজের গলার টায়ের নবটা ঢিলে করে শার্টের দুটো বোতাম খুলে ফেল। ওষুধটা পুরোপুরি কাজ করতে শুরু করেছে। অস্থিরতা বেড়ে যাচ্ছে ঈশানের। মাইরা বাঁকা হেসে ওর দিকে এগিয়ে এলো। দুজনের মধ্যে দূরত্ব নেই বলেই চলে। ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে মাইরা ঈশানের সাথে। ঈশান মাতাল করা গলেই বলল, এত কাছে আসছেন কেন আপনি আমার? কেন, কাছে আসলে কি সমস্যা? অনেক সমস্যা। আপনাকে আরও বেশি কাছে পেতে ইচ্ছে করছে। আপনি ভীষণ সুন্দর ম্যাম, ভীষণ সুন্দর, আমার সুন্দরী ম্যাম। কাছে পেতে ইচ্ছে করলে কাছে টানো আমায়, কে বারণ করেছে? আপনি মারবেন আমায়? মারবো না। ঈশানের শরীরটা অজানা শিরনে শিরশির করছে। তারপর মায়েরা ওর এত কাছে নিজেকে সামলানো কোনোভাবেই সম্ভব না। ঈশানও পারেনি। হুট করে মায়েরার ঘাড়ে মুখ গুজে দিল। তারপর শরীরের উত্তেজনে শক্ত করে কামড় বসলো মায়েরার গলায়। কুকিয়ে আর্তনাদ করে উঠল মায়েরা। ঈশানকে ঠেলে বিছানায় ফেলে দিল। নিজেও শুয়ে পড়ল মায়েরার উপর। ওর ঠোঁটের কোণে শব্দ করে চুমুকে বলল, ম্যাম, আমার শরীরে বোধহয় 1 কেজি রক্ত বেড়েছে। নয়তো যে আমি আপনার সাথে কথা বলতে ভয় পাই, সে আমি আজ আপনার উপর শুয়ে আছি। বাপরে বাপ, এত সাহস এলো কোথা থেকে? সাহসের ওষুধ খাইয়েছি আমি তোমায়, তাই তো এত সাহস বেড়েছে তোমার। কেন এমন ওষুধ খাওয়ালে আমায়? তোমায় কাছে পেতে, তোমার আদর পেতে। এখন আপনাকে আদর করলে তো আমার চাকরি থাকবে না। আপনার সাথে উল্টাপাল্টা কিছু করলে তো বড় স্যার আমায় বের করে দিবে অফিস থেকে। হুম, আপনাকে আদর করা যাবে না। উল্টোটাও হতে পারে ঈশান। আজ তুমি আমায় আদর করে উল্টোপাল্টা কিছু করলে কাল থেকে আমি তোমার হয়ে যাব। তুমি চাও না আমি তোমার হই? চাই তো, আপনাকে আমি ভীষণ চাই। তবে আদর করো জান। মায়েরা আর ওষুধের প্রভাব সব মিলিয়ে ওই বেসামাল হলো। আর নিজেকে আটকে রাখলো না। মায়েরার গোলাপি ওধর আঁকড়ে ধরলো। ভালোবাসায় আত্মহারা হয়ে বেপরোয়া হয়ে উঠল দুজন। একটা অপার্থিব সকাল, অনাকাঙ্ক্ষিত সকাল। ঈশানের ঘুম ভাঙলেও চোখ খুলে তাকাতে পারছে না। মাথাটাও ভীষণ ভার হয়ে আছে। বহু কষ্টে ঈশান টেনে নিজের চোখ খুলো। চারপাশটা পরিচিত। বুকের ওপর কিছু একটা পড়ে আছে। ঈশান কিছুক্ষণ থম মেরে রইল। সবটা বোঝার জন্য ঘাড় কাত করে তাকাতেই ঈশানের পৃথিবী কেঁপে উঠল। চিৎকার করে উঠল। ম্যাম। ঈশানের চিৎকারে মায়েরা নড়ে চড়ে ওঠে, তবে ঘুম ভাঙে না। তখনই ঈশানের চোখে পড়ে মায়েরার গলায় কামড়ে দাগ। অর্ধনগ্ন মায়েরাকে নিজের সাথে এভাবে দেখে আর কিছু বুঝতে বাকি রইল না। তীব্র অপরাধ বোধে ঈশানের ভেতরটা হাহাকার করে উঠল। মুখোমুখি বসে আছে ঈশান মায়েরা। ঈশান মাথা নিচু করে রাখলো। মায়েরা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ঘণ্টাখানিক হলো ওরা একইভাবে বসে আছে। মায়েরা এবার মুখ খুলল। চুপ করে আছো কেন? আমি কিভাবে এমনটা করলাম ম্যাম? আপনি আমায় কেন বাধা দেননি? সিরিয়াসলি ঈশান, একটা মেয়ে হয়ে তোমাকে কিভাবে বাধা দিতাম আমি? ড্রাঙ্ক ছিলে তুমি। তোমার ধারণা আছে কাল রাতে কি হয়েছিল? যদি না থাকে তাকাও আমার দিকে। পুরো শরীরে তোমার কর্মকাণ্ড ফুটে আছে। ঈশান তাকাতে পারছে না। লজ্জায় তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মায়েরা যে অভিনয় কতটা পটু সেটা বুঝতে পারল না বোকা ঈশান। মায়েরা আবার বলল, কি ঘৃণা হচ্ছে আমার দিকে তাকাতে? কাল যখন ইন্টিমেট হয়েছিল তখন ঘৃণা করেনি? ঈশান চোখ তুলে তাকায়। মায়েরা এখনো চাদর জড়িয়ে বসে আছে। ঈশান কিছু বলার আগে মায়েরা বলল, বলো এখন কি করব আমি? কি করতে চান আপনি? যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। বিয়ে করবে এখন আমাকে? না ম্যাম, এটা অসম্ভব। আপনার সাথে আমি... অসম্ভব? কিসের অসম্ভব? এখন হয়তো তুমি আমায় বিয়ে করবে, নয়তো কাল রাতে তুমি যা করেছো সব ভিডিও করা আছে আমার ফোনে। এইসব ভাইরাল হলে নিশ্চয়ই তোমার পরিবারকে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে। আমি আমার কথা ভাবছি না ম্যাম। বড় স্যার কখনো মানবে না। সেটা আমি বুঝে নিব।
ঈশান আর কিছু ভাবলো না। মায়েরার সাথে যখন নোংরামি সে করেছে তখন মায়েরাকে স্বীকার করতে তার কোনো আপত্তি নেই। তার উপর সে মায়েরাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কাজী অফিস থেকে বের হলো ঈশান মায়েরা। কবুল উচ্চারণ করা ছাড়া দুজনের মধ্যে কোনো কথা হয়নি। ঈশানের মাথাটা এখনও হ্যাং হয়ে আছে, কিছুই মনে পড়ছে না কাল রাতের ঘটনা। শরীরটা ছেড়ে দিতে চাইছে বারবার। ঈশান মলিন গলায় বলল, বাসায় যাবেন তো? না, তোমার সাথে যাব তোমার বাসায়। ঈশান বিয়ে সেরে বউ নিয়ে বাসে এসেছে, তাও বউ তার কোম্পানি মালিকের মেয়ে, সাথে ঈশানের বস। ও সবে শুনে ঈশানের বাবা মা কথাটা বলার ভাষা হারিয়েছেন। ঈশান সবাই বিরস বদনে বসে আছে, ওর শরীরটা বিশ্রাম চাইছে। বিছানায় লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। হাই পাওয়ারের নেশার ওষুধ ছিল কিনা। মায়েরাকে নিয়ে ওর বোন ঈশিতার রুমে চলে গেছে। ঈশান এবার ওর মা বাবার উদ্দেশ্যে বলল, তোমাদের কিছু বলার না থাকলে আমি রুমে যাচ্ছি। আর কিছু বললেও খুব একটা লাভ হবে না, কারণ বিয়ে হয়ে গেছে। এখন এনার্জি লস করে বকাঝকা করতে চাইলে করতে পারো, লাভের লাভ কিছুই হবে না। ওর কথা শুনেও ওর মা বাবা নিশ্চুপ হয়ে শুধু তাকিয়েছিল। ঈশান বুঝলো প্রচণ্ড শখ খেয়ে ওনারা কথা বলতে ভুলে গেছেন। তাই ঈশান উঠে চলে গেল। রুমে গিয়ে দেখলো মায়েরা বিছানার একপাশে বসে ফোনে কথা বলছে। আমি বিয়ে করে নিয়েছি পাপা। নিজের ইচ্ছায় করেছি। আমার জোরে জোরে করার সাধ্যই কার আছে? বাকি কথা তুমি দেশে ফিরলে হবে। ঈশান হুট করে এসে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্তিতে ওর শরীর শুধু বিছানা খুঁজতেছে। অল্প সময়ের মধ্যেই ঈশান ঘুমিয়েও পড়ল। মায়েরাও ঈশানের পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত ঈশানের মুখে হাত ছুঁয়ে মায়েরা অপরাধী গলেই বলল, সরি ঈশান, সরি। অপরাধ না করেও তুমি আজ অপরাধী হয়ে আছো। মিমি কেঁদে কেটে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। বড্ড বিরক্ত লাগছে ঈশানের। এমনিতেই আজ সকাল থেকে তার আবছা আবছা মনে পড়ছে সে মায়েরাকে নয়, বরং মায়েরা তাকে সিডিউস করেছে। মাথা চাপ দিতে ঈশানের মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তখন মিমি নাক টেনে টেনে বলল, তুমি ড্রিঙ্ক কেন করেছো ঈশান? করেছো মায়েরা মামের কাছে কেন গেলে? আমার কাছে আসতে। ঈশান ভাবুক হলো। কিছু তো একটা হয়েছে তার সাথে। এত এত প্রশ্ন, কিন্তু তার উত্তর নেই। ঈশান তো ড্রিঙ্ক করেনি, তবে ডাঙ্ক হলো কি করে? হঠাৎ করে ঈশানের মনে পড়লো ওয়েটারের কথা। ঈশানের স্পষ্ট মনে আছে ওয়েটারটা ওকে মাইন্ড ফ্রেশ করার জন্য কিছু একটা দিয়েছিল। তারপর কি হলো সবটা আবছা। ঈশান উঠে দাঁড়ালো। ওই ওয়েটারকে ধরলেই সব জানা যাবে। যা ভাবা তাই কাজ। ঈশান ছুটল ক্লাবের দিকে। হুট করে কেউ কলার চেপে ধরতে হকচকিয়ে উঠল রফিক। সামনে তাকাতে দেখলো দুঃখ বলা ছেলেটা। সেদিনের কথা মনে পড়তে পরিস্থিতি না বুঝে হাসলো ওয়েটার রফিক। কি স্যার, সেদিন দুঃখের কথা শুনেছি, আজ আবার কি বলতে এসেছেন? ঈশানের মাথায় তখন আগুন জ্বলছিল। সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরল ওয়েটারের। কি দিয়েছিলি তুই আমাকে? কেন এমন করেছিস? সবটা বলবি, নয়তো জানেই মেরে ফেলবো। বিদ্বেষ বিতৃষ্ণায় ঈশানের ভিতরটা জ্বলে যাচ্ছে। খুব করে ইচ্ছে করছে একটা খুন করতে, কিন্তু কাকে করবে? মায়েরাকে নাকি নিজেকে? কাকে মারলে মনটা শান্তি পাবে? বিধ্বস্ত মন নিয়ে ঈশান বাসার দিকে হাঁটা দিল। মাগরিবের আজান হচ্ছে চারপাশে। ঈশান নিজের রুমে গিয়ে দেখলো মায়েরা বসে আছে ল্যাপটপ নিয়ে। আজ সকালে তার প্রয়োজনীয় জিনিসপত্র এই বাসায় আনা হয়েছে। ঈশানের রাগটা নিয়ন্ত্রণের বাইরে ছিল। হুট করে মায়েরাকে বিছানা থেকে টেনে তুলো। আপনার একটু লজ্জা করছে না? হঠাৎ লজ্জা কেন করবে? সেটাই তো, কেন লজ্জা করবে? যে নোংরামিটা আমার সাথে করছেন তার জন্য লজ্জা কেন করবে আপনার? লজ্জা তো আমার হচ্ছে, আমি আপনাকে চিনতে পারিনি। এতটা নিচু মনের আপনি, ছি। মায়েরা যেন প্রস্তুত ছিল, তাই খুব একটা ভাবান্তর হলো না। আর কিছু বলবে? কাজ আছে আমার। এত বড় একটা অন্যায় করে এতটা নির্লিপ্ত কিভাবে আছেন আপনি? কারণ আমি নিচু মনের। একটু আগেই তো বললে তুমি। আর কিছু জানতে চাও? কেন করলেন এরকম? তোমার পার্মানেন্ট শয্যা সঙ্গিনী হওয়ার জন্য। খায়েশ মেটাবো তোমার। ঘৃণা করি আপনাকে। করতে থাকো, আই ডোন্ট কেয়ার। আপনি শুধুমাত্র মিমিকে
জাস্ট শাট আপ, ডোন্ট কম্পেয়ার মি উইথ আদার্স। আপনার সাথে মিমি কম্পেয়ার অসম্ভব। আপনার মতো নিচু মানসিকতার মানুষের সাথে কারো কম্পেয়ার করা যায় না। নিজের ভালোবাসা ছিনিয়ে নিতে আমি আরও নিচে নামতে পারি, সেটা তোমার ধারণার বাইরে। ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? তাচ্ছিল হাসলো ঈশান। ভালোবাসা? আপনি বোঝেন ভালোবাসা? জানেন এর অর্থ? নাকি শুধু শারীরিক সম্পর্কে জড়ানোটা আপনার কাছে ভালোবাসা? ঈশান, গলার নিচে আপনার কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে। নয়তো কিভাবে পারলেন আমাকে নেশার ওষুধ খাইয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে? এমন হারাম সম্পর্কে যেতে একটু বিবেকে বাঁধল না? ছি, এমন অপবিত্র কাজ করে ভালোবাসা নামক পবিত্র শব্দটা মুখে আনবেন না। মায়েরা রেগে ঈশানের কলার চেপে ধরে বলল, বিবেকে বাঁধুনি, কারণ আমি তোমায় ভালোবাসি। আমার মন প্রাণ সবটা সঁপেছি তোমায়। ভালোবাসার ন্যায় অন্যায় পাপ কোনো কিছুই মানে না। সেখানে তোমার এইসব কথায় আমার কিছুই যায় আসে না। আমার ভালোবাসা নিজের করে পাওয়ার জন্য আমি আরও নিচে নামতে পারি, যেটা তোমার চিন্তারও বাইরে। ঈশান মায়রাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। গটগট করে রুম থেকে বেরিয়ে যায়। ঈশান এতটাই রেগেছিল যে মায়রার মৃদু আর্তনাদ ওর কানে গেল না। ঈশান বসে আছে ফুটপথে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। মায়রা ওকে ভালোবাসতো, সেটা এক মুহূর্তের জন্য ঈশান বুঝতে পারেনি। বুঝতে পারার কথাও না। সবসময় ওর সাথে খারাপ ব্যবহার করতো, মিমির সাথে থাকলে একটু বেশি করতো। আবার ঈশান দুয়ে দুয়ে চার মেলায়, তবে এমন নোংরামি কিছুতেই মেনে নিতে পারছে না। ঈশান যখন বাসায় ফিরে এলো তখন রাত প্রায় শেষের দিকে। যতটা রাগ নিয়ে বেরিয়েছিল, ফিরে এসে তার অধিক তৃষ্ণার্ত নিয়ে। এ কেমন ভালোবাসা, যেখানে অপর পাশের জনকে ছোট করে তার সাথে ছলনা করে তাকে পেতে হবে? ঈশান তো ভালোবেসেছে, কই সে তো এসব চিন্তা করেনি। মায়েরাকে পাওয়ার জন্য কোনো নোংরা খেলায় নামেনি। তবে মায়েরা কেন এই নোংরা পন্থা অবলম্বন করলো? আমার পবিত্র ভালোবাসা ছিলেন আপনি, সেই পবিত্রতা আপনি রাখলেন না ম্যাম। অপবিত্র হলেন আমাকে পাওয়ার জন্য। এই অপবিত্রতা নিয়ে আর আমাকে পাবেন না। আমার নামের হয়েই থাকবেন, তবে আপনি আমার হবেন না। ঈশান যখন রুমে প্রবেশ করলো দেখলো মায়েরা বিছানার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে। রাগটা আবার ওর তত্তরিয়ে পালো, নিজে নিজেই বলল। ঈশান বিছানার পাশে গিয়ে দাঁড়ালো, নিজের হাত ঘড়ি ফোনটা বেডসাইড টেবিলের উপর রাখলো। তখনই তাকাবে না মনে করে এক পলক তাকে মায়েরার পানে, তাতে থমকে যায় ঈশানের দৃষ্টি। মায়েরার কপালে এখনো রক্ত জমাট বেঁধে আছে। কি করে কপাল ফাটিয়ে বসে আছে এই মেয়ে? তখনই ঈশানের মনে পড়ল রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে মায়েরাকে ধাক্কা দিয়েছিল, তখনই হয়েছিল এমন। ঈশানের মুখ থেকে বেরিয়ে এলো, ও শিট, কি করে আমি ওনাকে আঘাত করলাম? কি করে? যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাকেই নিজে হাতে আঘাত করেছি। কোথায় নামালেন আপনি আমায় মাইরা? আজ আমার হাত আপনাকে রক্তাক্ত করছে। যে আমি আপনাকে এক ফুলের টোকা দেওয়ার কথাও স্বপ্নেও ভাবতে পারি, সে আমি আজ আপনার রক্ত ঝরাচ্ছি। ঈশানের ভিতরটা ফেটে যাচ্ছে। যত কিছুই হোক মায়েরা ওর ভালোবাসা। রাগ অভিমান যতই হোক মায়েরাকে আঘাত করার কথা ও কখনো ভাবিনি। ঈশান ক্ষত পরিষ্কার করার জন্য তুলা ব্যান্ডেজ সব নিয়ে বিছানায় বসলো মায়েরার পাশে। কপালে তুলো চেপে ধরতেই টের পেল মায়েরার শরীরে ভয়াবহ তাপমাত্রা। আর বুঝতে বাকি নেই ভয়াবহ জ্বর বাঁধিয়ে ম্যাডাম এভাবে শুয়ে আছে। ঈশান ওর কপালের সাইডে ওষুধ লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দিল। তারপর ওই সাইড বাদ দিয়ে জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ বাদে মায়েরা চোখ খুলে তাকায় ঈশানের দিকে, বিড়বিড় করে বলল, তুমি আমায় ভালোবাসো না ঈশান, একটুও ভালোবাসো না, শুধু কষ্ট দাও। শুধু কি আমি একাই আপনাকে কষ্ট দেই? আপনি দেন না। আপনার ক্ষত চোখে দেখা যাচ্ছে, আর ক্ষত কাকে দেখাবো? আমার বুকে আপনি যে ক্ষত সৃষ্টি করেছেন তার ব্যথা আমি কাকে বলবো ম্যাম? মায়েরার বন্ধ চোখের কোনা বেয়ে তরল গড়িয়ে পড়ছে। জ্বরের তীব্রতায় হুঁশে নেই, সেটা বোঝাই যাচ্ছে। কথা আটকে যাচ্ছে বারবার। ঈশান ওর চোখের পানি মুছে দিল। তখনও মায়েরা সমান তালে বলে যাচ্ছে, তুমি আমায় ভালোবাসো না ঈশান, একটুও ভালোবাসো না। আপনি খুব ভালোবাসেন আমায়,
তার নমুনা তো দেখালেন। এমন ভালোবাসা কারো কপালে না জুটুক। যেদিন বুঝবে আমার ভালোবাসা, সেই দিন তুমি নিজেই বুঝবে তুমি কতটা ভাগ্যবান। ভীষণ ভাগ্যবান আমি যে আপনার ভালোবাসা নামক নোংরামির শিকার হয়েছি। দেখেছি আপনি কতটা নিচে নেমেছেন। নেশার ওষুধ খাওয়ালেন, বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়ালেন, তারপর সেই সম্পর্কে জের ধরে ব্ল্যাকমেইল করে বিয়ে করলেন। বিশাল ভাগ্যবান আমি। কথাগুলো বলতে বলতেই ঈশানের চোখ জোরে চিকচিক করে উঠল। তবে মায়েরা প্রত্যুত্তরে সে হতবাক হলো। তুমি সব দেখো, শুধু আমার ভালোবাসাটাই দেখলে না, তুমি আমার চোখের সামনে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছ। ওকে নিয়ে ঘুরতে ফিরতে সব সহ্য করে নিয়েছিলাম। ওই মেয়ে তোমাকে প্রপোজ করলো আমার সামনে, তুমি সেটাও অ্যাকসেপ্ট করে নিলে। তারপরেও তুমি আমার কাছে কী আশা করো? আমি ওসব না করে তোমাদের বিয়ের দাওয়াত খেতে আসতাম গিফট নিয়ে? ঈশান হতবাক হলো। এত জেলাস ছিল মায়েরা ওকে নিয়ে। ঈশান তো বুঝতেই পারেনি। অন্তত আমাকে বলতে পারতেন আপনি আমায় ভালোবাসেন। ঈশান মানুষ খুব অদ্ভুত জানো। মুখ দেখলে বুঝতে পারে ক্ষুধার্ত কি না, পোশাক দেখলে বুঝতে পারে ধনী কি না, তবে কেন বোঝে না ভালোবাসি কি না? এই আমি 1000 বার মুখে বলছি তোমায় ভালোবাসি, তবুও তুমি বুঝতে পারছো না। কোনো তামাশাবিহীন আপনি আমার হতেন, দেখতেন আমি আপনাকে কতটা ভালোবাসতাম। এবার মায়েরা রাগ হলো। দুর্বল হাতে টেনে ধরলো ঈশানের শার্টের কলার। ঈশান ঝুঁকে থাকার দরুন হামলে পড়লো মায়েরার শরীরের উপর। ওর শরীরের ভর মায়েরার উপর। ঈশান উঠতে চাইল কিন্তু পারল না। মায়েরা শক্ত করে ওর গলা জড়িয়ে ধরেছে। ছাড়ুন আমায়। ছাড়বো না, তুমি মিমির কাছে চলে যাবে, ছাড়বো না আমি তোমায়। একদম তামাশা করবেন না ম্যাম, আমি আর সহ্য করব না আপনার এসব রং তামাশা। আমি কিছুই করিনি ঈশান, তুমি ভুল বুঝছো। কিছুই করেননি আপনি। ওই দিন রাতে আমাকে নেশার ওষুধ খাইয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে সেটারও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে বিয়ে করলেন, তারপরও বলছেন কিছুই করেননি। মায়েরা হাসলো একটু। টলমলে আঁখি দুটি টেনে খুলে তাকালো ঈশানের দিকে। তারপর বলল অভাবনীয় কিছু, যা ঈশানের ভাবনার বাইরে ছিল। নেশার ওষুধ তো খাইয়েছি, কিন্তু আমাদের মধ্যে কিছুই হয়নি ঈশান। কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি আমরা। আর ভিডিও তো দূরে থাক, ওই রুমে কোনো ক্যামেরাই ছিল না। ঈশান বিস্ময় নিয়ে তাকাই মায়েরার পানে। কিছুটা অস্পষ্ট ঈশানের মনে আছে ওরা একে অপরের ঠোঁটে মত্ত ছিল, তারপর আর কিছু মনে নেই। তাহলে কি সত্যি ওদের মধ্যে কিছু হয়নি? আপনি সত্যি বলছেন? আমরা কোনো শারীরিক সম্পর্কে জড়াইনি, কোনো ভিডিও নেই। জড়াইনি আমরা কোনো শারীরিক সম্পর্কে, নেই কোনো ভিডিও। শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি এসব বলেছি। ঈশান চোখ বন্ধ করে নেয়। ওর বুক থেকে যেন পাথর সরে গেল। সেই অবস্থাতে মায়েরা বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। তারপর আবারও মাথা তুলে মায়েরাকে জিজ্ঞেস করে, সত্যি কিছু হয়নি, কিন্তু আমার মনে আছে আপনার ঠোঁট। আর বলে না ঈশান। মায়েরা কেমন করে যেন তাকায়। চোখ দুটো বুজে আসছে, তবুও বহু কষ্টে টেনে টুনে খুলে রেখেছে। আমার ঠোঁট কি? বলুন কি হয়েছিল। বললে তুমি বুঝবে না, প্র্যাকটিক্যালি করে দেখাই। কথাটা বলে মায়েরা ঈশানের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ঘটনা এত দ্রুত ঘটল ঈশান বুঝে ওঠে আগে। মায়েরা বেশ আগ্রাসী হয়ে ঈশানের ঠোঁট আঁকড়ে ধরল। কিছুক্ষণের মধ্যে ঈশানও রেসপন্স করতে লাগলো। ঠিক সেই রাতের মতোই একে অন্যের অধরে মত্ত হলো। তবে আজ ঈশান সজ্ঞানে মত্ত হলো মায়েরার অধরে। কতটা সময় এভাবে পার হলো ওদের দুজনের কারোরই হুঁশ নেই। মায়েরা নিঃশ্বাস ঘন হতেই ঈশান ওকে ছেড়ে দিল। চোখ বন্ধ করে দুজন ঘন ঘন শ্বাস ফেলছে। মায়েরার দুর্বল শরীরটা আরও দুর্বল হলো। আধা ভাঙা আওয়াজে বলল, এতটুকুই হয়েছিল ঈশান, শুধু এতটুকুই। আমি তোমাকে অন্যের হতে দিতে চাইনি ঈশান। তোমার বেলায় আমি বড্ড হিংসুটে ঈশান। আমি শুধু তোমার অনুভূতির সাথে পরিচিত হতে চেয়েছিলাম। হয়তো সে চাওয়াটা অন্যায় ছিল, সেটা জেনেও আমি অন্যায় করেছি ঈশান, শুধু তোমাকে পাওয়ার জন্য। হুট করে ঈশানের চিন্তাভাবনা বদলে গেল। এতক্ষণ যেটা শুধু নোংরামি মনে হয়েছিল, এখন তা মায়েরার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ মনে হচ্ছে। সত্যি বলতে সবার ভালোবাসার ধন একরকম হয় না।
মায়েরা অন্যায় পথ অবলোকন করলেও সেটা শেষ অবধি অতদূর গড়েনি। ঈশান পূর্ণ দৃষ্টিতে তাকায় মায়েরার পানে, বন্ধ চোখ দিয়ে সমানতালে জল গড়িয়ে পড়ছে। লালচে ঠোঁটজোড়া তিত্তির করে কাঁপছে। ঈশানের বদদৌলতে হয়তো পাতলা গোলাপি অধরজোড়া ফুলে ফুলো ভাব। ঈশান আরও ঘনিষ্ঠ হলো মায়েরার সাথে, ঘন ঘন শ্বাস ফেলে মায়েরার মুখের উপর ঝুঁকে প্রশ্ন করলো, ভালোবাসেন আমায়? হুম, কতটা ভালোবাসেন? অনেক বেশি। প্রমাণ চাই। দিব প্রমাণ, চাইলে প্রমাণও দিয়ে দিব, কিন্তু তোমাকে অন্য কারোর হতে দিব না। মিমিকে তো একদমই দিব না, কাউকে দিব না। আমার ঈশানকে আমি কাউকে দিব না। এমন সিরিয়াস মুহূর্তে ঈশানের হাসি পেল মায়েরার কথা শুনে। মেয়েটা এতটা জেলাস ওকে নিয়ে সত্যি অভাবনীয়। ঈশান হাসিটা আড়াল করেই বলল, কাউকে দিতে হবে না, আপনার ঈশান শুধু আপনারই থাকবে। তবে আপনাকে সংযমের কঠিন পরীক্ষা দিতে হবে, নিজেকে বদলাতে হবে, ছাড়তে হবে হিংসাত্মক মনোভাব, রাগ জেদ কমাতে হবে, আচরণ দিয়ে ভালোবাসা বোঝাতে হবে। আমি যতদিন নিজে থেকে আপনাকে কাছে না টানবো ততদিনে অপেক্ষা করতে হবে। পারবেন? পারবো। চিন্তা ভাবনা ছাড়াই উত্তর মায়েরার। ঈশানের মুখ এক চিলতে হাসি ফুটে উঠল। পরদিন সকালে মায়েরার জ্বর কমে গেলে রাতের কথা যে কিছুই মনে নেই সেটা ঈশানের জানা কথা। তাই ঈশান সরাসরি বলল, আপনার আর আমার একটা সুষ্ঠু সম্পর্কের জন্য কিছুটা সময় নেওয়া উচিত, বোঝাপড়ার প্রয়োজন। মায়েরা চোখ তুলে তাকায়, বুঝে ঈশানের কথার মর্ম। সংক্ষিপ্ত করে বলে, প্রমাণ চাইছো আমি তোমার যোগ্য কি না? চাইছি প্রমাণ, তবে যোগ্যতার নয়। যোগ্যতার বিচারে আমি আপনার ধারে কাছে নেই। আমি প্রমাণ চাইছি ধৈর্যর, আপনার উগ্রতা নিয়ন্ত্রণের, মধ্যবিত্ত পরিবারের মানিয়ে নেওয়ার, আর সর্বোপরি পবিত্র ভালোবাসার। প্রমাণে প্রেম মিলে না ঈশান, ভালোবাসায় প্রেম লাগে না। ঈশান আর কিছু বলে না। মায়েরাও কথা পায় না, চুপচাপ মেনে নেয় ঈশানের দেওয়া সত্য। উগ্র রাগটা নিয়ন্ত্রণ আনার সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো, কিন্তু ওর ধৈর্যের পরীক্ষা কঠিন করতে মিমির সাথে ঈশান কথা বলতে লাগলো ওকে শুনিয়ে শুনিয়ে। হ্যাঁ অবশ্যই, আজ বিকালে দেখা হচ্ছে আমাদের। 32 পাটি দাঁত বের করে রিমির সাথে ফোনে কথা বলছে ঈশান। মায়ের যে এখানে বসে আছে সে খেয়াল নেই। মায়ের দিকে পিট করে দাঁড়িয়ে মিমির সাথে কথা বলছে ঈশান, তবে দৃষ্টি তার মিররে থাকা মায়েরার প্রতিবিম্বের দিকে। সে তার দিকে কটমটিয়ে তাকিয়ে আছে। ভাবটা এমন, এখনই জ্যান্ত জ্বালিয়ে দিবে ঈশানকে। ঈশান মিররে চোখ রেখেই কথা চালিয়ে যাচ্ছে। অফিস শেষ করেই বিকেল 5টায় ধানসিঁড়ি রেস্টুরেন্টে দেখা হচ্ছে। রাখছি তবে, বাই। ঈশান ফিরতে মায়েরা অন্যদিকে চোখ ঘুরিয়ে তাকায়, ঠোঁট টিপে হাসে ঈশান। আজ অফিস যাবেন না? না। কেন? শরীর ভালো লাগছে না। ও। ছোট্ট উত্তর দিয়ে ঈশান রেডি হতে চলে গেল। মায়েরা সেভাবেই বসে রইল। মনের অশান্তি মুখে ফুটে উঠল, চোখে জল আড়াল করতে এদিক ওদিক চোখ ঘোরালো। ঈশান রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে বলল, আপনি তবে রেস্ট করুন, আমার ফিরতে দেরি হবে। আচ্ছা। ঈশান বেরিয়ে যেতে মায়েরা চোখ বেয়ে অশ্রুকণা ঢল নামলো। তীব্র রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা, নিজের হাত কামড়ে ধরল। এটা মায়েরার বদ অভ্যাস। কোনো কিছুর উপর রাগ ছাড়তে না পারলে সেটা বিপরীত পন্থা হিসেবে নিজেকেই কষ্ট দেয়। কাঁদতে কাঁদতে নিজ মনেই, আমি কখনো কোনো কিছুর সাথে আপোষ করিনি। আজ তোমায় ভালোবেসে আফসোসের রাস্তায় হাঁটছি। এর চেয়ে বড় প্রমাণ আর কি চাও? ঈশান রুম থেকে বের হতে মিমির নাম্বারে SMS পাঠিয়ে দিল। সরি মিমি, আজ দেখা হবে না। বিকালে আমার একটা ইম্পর্টেন্স কাজ আছে। ফোনটা পকেটে রেখে ঈশান ওর বোনের রুমের দিকে গেল। ইস্যু আসবো? আসো ভাইয়া। কি করছিস? এই তো পড়ছিলাম, কেন বলো তো? পড়া শেষ হলে তোর ভাবির কাছ থেকে ঘুরে আসিস, একটু খেয়াল রাখিস, শরীরটা একটু অসুস্থ ওর। আচ্ছা ভাইয়া। সেদিন ঈশান বাসে ফিরল সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত 9টার পর। মায়েরা ছিল একদম শান্ত, কোনোরূপ অশান্তি করেনি। উল্টো ঈশানের মায়ের সাথে রান্নার কাজে হাত লাগিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। রাতের খাবার সবাই একসাথে খেয়েছে। খাবার খাওয়া শেষে শাশুড়ির সাথে হাত মিলিয়ে সব গুছিয়ে রেখেছে।
ঈশান টিভি চালিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। ওর নজর ছিল মায়েরার দিকে। ঠোঁটের কোণে এক প্রশান্তিময় হাসি। মায়েরা কাজ শেষ করে রুমে চলে গেল। ঈশান আর কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে সময় কাটালো। রুমে যখন গেল তখন মায়েরা ঘুমিয়ে পড়েছে। ঈশান ঘুমন্ত মায়েরার দিকে তাকিয়ে বলতে লাগলো, আই এম সরি সোনা, কষ্ট পাচ্ছেন জানি, তবে এই কষ্টের পথ দীর্ঘতম হবে না। যতটা কষ্ট পাচ্ছেন তার চেয়েও অধিক সুখে রাখবো আপনাকে। অসম্ভবের চেয়ে অসম্ভব ভালোবাসি আর সারা জীবন বাসবো। সকালে ঈশানের আগেই মায়েরার ঘুম ভাঙল। 1 মাস পেরিয়েছে সে ঈশানের কথা মতো চলছে। নিজের মধ্যে দূরত্ব বজায় রেখে একসাথে এক রুমে ঘুমায়, কথা হয় অল্প স্বল্প। এতে এখন আর মায়েরা মন খারাপ হয় না। ঈশান ওর হয়ে আছে, ওর নাম জুড়ে আছে ঈশানের সাথে। রান্নাঘর থেকে চঞ্চল পায়ে রুমে এলো মায়েরা। ফোনের আওয়াজে সে রুমে এসে দেখলো ঈশানের ফোন বাজছে। ঈশান ওয়াশরুমে, মায়েরা ফোনটা হাতে নেয়। স্ক্রিনে নাম্বারটা দেখে দাঁতে দাঁত চাপলো। শালির ঘরের শালি, একবার ঈশানের মন জয় করে নেই, তারপর তোকে দেখছি শালি বেয়াদব। ফোনটা বেজে যাচ্ছে, লাগাতার কল দিচ্ছে মিমি। মায়েরার খুব ইচ্ছে হলো ফোনটাকে এক আছাড় দেওয়ার। মনের ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য হাত ওঠাতে ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মায়েরাকে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কই কিছু না। কে কল দিচ্ছে? কে আর তোমার পেয়ারের থুকু থুকু মিমি কল দিচ্ছে। বেচারি অনেকক্ষণ থেকে কল দিচ্ছে, পরনটায় খুব পড়ছে বোধহয় তোমার জন্য। ধরো কথা বলো। ঈশানের হাতে ফোন দিয়ে মায়েরা বেরিয়ে গেল। ও যেতে ঈশান ফিক করে হেসে দিল। হিংসুটে বউ আমার। মায়েরা বাসার সামনে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। অফিসে যেতে আজও বোধহয় লেট হয়ে যাবে। 10:30টায় একটা জরুরি মিটিং আছে খান ইন্ডাস্ট্রির এমডির সাথে। এখন ঘড়িতে 9:52। মায়েরা এদিক ওদিক চেয়ে আবারও হাত ঘড়িতে চোখ রাখলো। তখনই বাসার গেট পেরিয়ে ঈশান আসলো। মায়েরা ওকে দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। ঈশান নিজ থেকেই বলল, গাড়ি কোথায় আপনার? নেই। নেই? ছিল তো বোধ হয়। ছিল, তবে এখন নেই। মাসখানেক আমি রিক্সা সিএনজি করে যাতায়াত করছি। ঈশান অবাক চোখে তাকিয়ে থাকে মায়েরার দিকে। যে মেয়ে গাড়ি ছাড়া কখনো চলাফেরা করেনি, সে এখন রিক্সা করে যাতায়াত করে। বড্ড আশ্চর্য হলো ঈশান। তখনই একটা খালি রিক্সা আসতেই মায়েরা উঠে পড়ে। তাড়াহুড়ো লাগিয়ে বলল, মামা চলুন তাড়াতাড়ি। আরে আমাকে না নিয়ে কোথায় যাচ্ছ? তুমি যাবে আমার সাথে? রিক্সাওয়ালা মামা টান দেওয়ার আগেই ঈশান এক লাফে উঠে বসলো। গন্তব্য যখন এক, তবে আলাদা যাব কেন? মায়েরা কিছু বলল না। দুজনেই একসাথে চলে গেল অফিসে। মায়েরা দুপুরে বাসে চলে এলো। আজ ওর শ্বশুর শাশুড়ি ননদ সবে গ্রামের বাড়িতে যাবে বিকেলে। তাই মায়েরা ফিরে এসে শাশুড়ির হাতে হাতে সব গুছিয়ে দিল। যার সময় ঈশিতা জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি আমাদের সাথে গেলে ভীষণ ভালো হতো। অফিসে কাজ না থাকলে সত্যিই যেতাম, আমার একদম ভালো লাগছে না। তোমাদের ছাড়া থাকবো কি করে? ভাবি তোমায় ছাড়া 3 দিন 3 যুগ বলে মনে হবে। মায়েরা জড়িয়ে ধরল ঈশিতাকে। অল্প দিনে দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ওরা চলে যেতে পুরো বাসাটা শূন্য শূন্য লাগছে। মায়েরার মনে শূন্যতার মতো চিকচিকটা শূন্য মনে হলো। মায়েরার মনের শূন্যতার মতো চারিদিকটা শূন্য শূন্য মনে হলো। ঈশান যে দূরত্ব বাড়িয়েছে তা আজও দেওয়াল হয়ে আছে ওদের দুজনের মধ্যে। এই দেওয়াল কবে ভাঙবে মায়েরা জানেনি। আদৌ ভাঙবে তো? ঈশান বাসে এলো রাত 9টায়, কিন্তু মায়েরা জানে ঈশান অফিস থেকে বেরিয়েছে সন্ধ্যা 6টায়। নিশ্চিত মিমির সাথে দেখা করতে গিয়েছিল। আসার সময় তো হাতে করে একগুচ্ছ গোলাপও নিয়ে এসেছে। ফুলগুলোর দিকে তাকিয়ে মায়েরা দাঁতে দাঁত চেপে বলল, পেয়ারের মিমির এইসব পেয়ারের ফুল দুটোর কথায় আগুন, দুটোর কথায় আগুন। বিয়েতে বেড়ার গলায় চুলার শখ হয়েছে, শালে তোর কপালে আধবুড়ো মদন জুটুক। ঈশানের পর রাগ রেখে মায়েরা আর ওদের রুমে গেল না। কিচেনে দাঁড়িয়ে অযথা কাজ চালিয়ে গেল। রাতের খাবারটা দুজনে একসাথে খেলো। কোনো কথা হলো না দুজনে। খাবার খাওয়ার পরও মায়েরা এটা ওটা নিয়ে আরও কিছুক্ষণ সময় কাটালো কিচেনে। তখনই ঈশানের ডাক এলো, রুমে আসুন মাইরা। কিছু বলবে? মায়েরা অন্যদিকে তাকিয়ে রইল, একটুও তাকায়নি ঈশানের দিকে। ঈশান এক পলক ঘড়ির দিকে তাকিয়ে এগিয়ে এলো মায়েরার দিকে। আচমকা হাত টেনে ওকে নিজের কাছে নিয়ে এলো।
হকচকিয়ে উঠল মায়েরা। কিছু বলার আগেই ঈশান গোলাপগুচ্ছ এগিয়ে দিল মায়েরার দিকে। শুভ জন্মদিন। মায়েরা অবাক হয়ে তারিখ মনে করার চেষ্টা করলো, সে তো ভুলেই বসেছিল। ঈশান মায়েরার টেনে ধরা হাতটা ছেড়ে সেটা আলতো করে মায়েরার পিঠে রাখলো। ঈশান সেই হাতের সাহায্যে মায়েরাকে নিজের একদম বুকের কাছটায় নিয়ে এসেছে। ঈশানের বুক ঘেঁষে দাঁড়িয়ে থাকা মায়েরা তখনও খেয়াল করেনি যে ঈশানের কতটা কাছে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি হাতের ফুলগুলো দিকে, মৃদু স্পর্শে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলো। এগুলো আমার জন্য? মাই লাভ। মায়েরা বিস্ময় ভরা দৃষ্টিতে তাকায়। কি শুনলো সে? যা শুনলো তা কি সত্যি? আমাকে বললে? ঈশান হাসে। বড্ড আদরে লাগছে মায়েরাকে। আবেশে সে ঠোঁট ছুঁয়ে মায়েরার কপালে, কণ্ঠে বড্ড বেশি মায়া মিশিয়ে বলল, আপনি আমার ভালোবাসা, ভীষণ ভালোবাসি আপনাকে। সে যে অফিসে প্রথম দিন দেখালাম, সে থেকেই একটু একটু করে ভালোবাসা জমিয়েছি। আপনার নামে কতখানি ভালোবাসা জমিয়েছি সে আপনার চিন্তা ভাবনার ঊর্ধ্বে। আপনি বলতে আমি ঈশান বদ্ধ উন্মাদ। এই উন্মাদনা আমি দেখাইনি, নিজের ভিতরে রেখেছিলাম। আপনাকে পাওয়ার আশা না রেখেই ভালোবেসেছি, কোনো অন্যায়ের পথে হাঁটিনি। মায়েরা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঈশান, ভালোবাসা এমন এক অনুভূতি যার জন্য আমি মায়েরা হাজারটা অন্যায় করেও আফসোস করব না। ন্যায় অন্যায় ধরে পড়ে থাকলে ভালোবাসা হয় না, ভালোবাসলে সেটা নিজের করে নিতে হয়। আপনি খুব জেদি মায়েরা। শুধু রাগ জেদ দেখো, ভালোবাসা দেখো না তুমি। দেখি না বলছেন? দেখো নাকি? দেখি তো, সব সময় দেখি আমার সুন্দরী বউকে, এই যে এখনো দেখছি। হঠাৎ করে ঈশানের এমন দৃষ্টিতে মায়েরা লজ্জা পেল, তাড়াহুড়ো করে বলল, ছাড়ো ঈশান। হুম, ছাড়া যাবে না। আপনি কি লজ্জা পাচ্ছেন নাকি? বাহ, লজ্জা পেলে তো আপনাকে আরো বেশি সুন্দর লাগে। মায়েরা গোলাপ গুচ্ছের আড়ালে মুখ লুকালো। শব্দ করে হাসলো ঈশান। ওকে বুকে জড়াতে জড়াতে বলল, আমি আজ আপনার লজ্জা ভাঙবো মাইরা, পুরোটা হরণ করব। বলতে বলতে ঈশান মায়েরা থুতনি ধরে মুখটা উপরে তুলে কম্পিত ঠোঁটজোড় দখল করে নিতে দেরি করলো না। দুজনে একে অন্যকে ভালোবেসে এক স্বর্গীয় সুখে তলিয়ে গেল। বেশ বেলা করে ঘুম ভাঙল ঈশান মায়রার। সারা রাত ঈশান পাগলামি করেছে। সত্যি ঈশান বদ্ধ উন্মাদ মায়েরার জন্য, সেটা ক্ষণে ক্ষণে বুঝিয়েছে। ঈশান ঘুম ভাঙার পর থেকে মায়ের চুলে হাত বুলিয়ে যাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 11:30। তাই আস্তে করে মায়রাকে ডাকলো, মাইরা উঠুন। ও মাইরা, এবার উঠতে হবে তো সোনা, উঠুন। কি হয়েছে? এমন আপনি আপনি করছো কেন? ও কি বলে ডাকবো তুমি করে বলা সম্ভব না। আপনি সব সময় আমার কাছে আপনি হয়েই থাকবেন। ঠিক আছে, তবে আজ আপনি আমার আপনি হয়ে গেলেন। না না, আপনার মুখে আপনি শুনতে একদম ভালো লাগে না। সেম সেম মহাশয়। মায়েরা বিরক্ত চোখে তাকাই ঈশানের দিকে। ঈশান গাল ফুলিয়ে বলল, কিসের আপনি? তুমি তো আমার মাইরা পাখি, আমার সোনা পাখি, আমার মাইরা জান, আমার মাইরা ম্যাম তুমি। ঈশানের কথায় মায়েরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মুগ্ধ চোখে দেখল ঈশান। বড় তৃপ্তিময় ছিল দৃশ্যখানা। ঈশান প্রবল আবেগ নিয়ে মায়েরাকে বুকে জড়িয়ে নিল। এভাবেই হাসো তুমি, যে হাসিতে বারবার খুন হতে চাই আমি জান। ভালোবাসি, খুব ভালোবাসি আমার মাইরাকে।